নমস্কার। আজ আমরা নিয়ে এসেছি ইন্টারন্যাশনাল বেস্ট সেলার স্পেন্সার জনসনের লেখা দ্য প্রেজেন্ট বইটির সম্পূর্ণ অডিও বুক। এই বইটি থেকে আমরা জানতে পারব কিভাবে অতীত এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে বর্তমান সময়টাকে কাজে লাগানো যায় এবং আনন্দময় জীবন পাওয়া যায়। তো চলুন শুরু করা যাক আজকের নিবেদন, দ্য প্রেজেন্ট অডিও বুক। আমরা প্রতি সপ্তাহে 2টি করে সম্পূর্ণ অডিও বুক নিয়ে আসছি, তাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দ্য প্রেজেন্ট লিখেছেন স্পেন্সার জনসন। আপনার কাজ ও জীবনকে উপভোগের গোপন রহস্য। ইংরেজি প্রেজেন্ট শব্দটির 2টি অর্থ, বর্তমান এবং উপহার। বর্তমান সময় যে আমাদের জন্য এক বিশেষ উপহার, সেটি উপলব্ধি করতে পারাই জীবনকে উপভোগের গোপন রহস্য। কিন্তু কিভাবে উপভোগ করবেন বর্তমানকে? বর্তমানে কি সব? অতীত আর ভবিষ্যৎকে কোথায় পাঠাবেন? অতীতের কথা কি পুরোটাই ভুলে যাবেন? একটুও কি চিন্তা করবেন না ভবিষ্যতের কথা? নাকি সম্ভব ভবিষ্যৎকে পুরোটাই ভুলে থাকা? অতীত আর ভবিষ্যৎ ভুলে থেকে কেবল বর্তমানে বাঁচলেই উপভোগ করা যাবে জীবন? বর্তমানের কাজের অনুপ্রেরণা আসবে কোথা থেকে যদি না ভবিষ্যতের কথা ভাবি, কিংবা শিক্ষা নিয়ে অতীত থেকে? এসবের উত্তর পাবেন এই বইয়ে। বর্তমান হলো সবচেয়ে উত্তম উপহার যা আপনি নিজেই নিজেকে দিতে পারেন এবং যা আপনাকে সুখী ও সফল করে তুলতে পারে। এই সুখ ও সাফল্য হতে পারে মনের প্রশান্তি ফিরে পাওয়া ও প্রাণ প্রাচুর্য অনুভব করা, কিংবা আরও বেশি উৎপাদনশীল ও সমৃদ্ধশালী হওয়া, কিংবা আপনার ও যাদের সাথে কাজ করেন কিংবা জীবনযাপন করেন তাদের নিকট কোনটি গুরুত্বপূর্ণ তা খুঁজে পাওয়া। দ্য প্রেজেন্ট আপনাকে সাহায্য করবে আপনার জীবন ও কর্মক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি খুঁজে পেতে। জীবনে সাফল্যের জন্য চাই কাজকে উপভোগ করা, বর্তমানকে উপভোগ করা, প্রশান্তিতে থাকা। শুধু অর্থ কিংবা অর্জন দিতে পারে না প্রশান্তি, আর প্রশান্তি না থাকলে সে জীবন উপভোগ করা যায় না। কিন্তু আমাদের জীবনে অর্থবিত্তের আবির্ভাবের সাথে সাথে বেশি বেশি কর্মব্যস্ততার সাথে প্রশান্তি উধাও হতে থাকে। এর কারণ আমরা বর্তমানে যা আছে তা উপভোগ করি না, যা আছে তাতে সন্তুষ্ট হই না। বস্তুত বেশিরভাগ সময়ই আমরা যে কাজ করি সেটিকে দেখি প্রস্তুতি হিসেবে। ভাবি আরও অর্থ উপার্জন করলে, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব হলে তখন জীবনকে উপভোগ করব। আর এটি করতে গিয়ে আমরা উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাই। অতীতে কি করতে পারতাম আর সেটি করলে কত লাভবান হতাম সেই আক্ষেপে দিন কাটায়। নয়তো ভবিষ্যতে কি হবে না হবে সেই দুশ্চিন্তা নিয়ে সময় পার করি। এই অতীত কিংবা ভবিষ্যতে বাস করার ফলে বর্তমানকে উপভোগ করতে পারি না। অথচ জীবন হলো বর্তমান মুহূর্ত সমূহের সমষ্টি মাত্র। যা কিছু করি না কেন তা করার একমাত্র সময় হলো বর্তমান। আমরা অতীতে কিছু করতে পারি না কিছু করতে ভবিষ্যতেও। বর্তমানে যে কাজ করি সেটিই হবে অতীত, আবার বর্তমানের কাজই গড়বে ভবিষ্যৎ। তাই জরুরি হলো বর্তমানে মনোনিবেশ করা। এই কাহিনী বলা হয়েছে এই বিখ্যাত গ্রন্থে। কিভাবে বর্তমানে থাকা যায়, বর্তমানকে সর্বোত্তমভাবে ব্যবহার করা যায় এবং সেখান থেকে লাভবান হওয়া যায় তাই জানা যাবে এখানে। সেই সাথে জানা যাবে বর্তমানে কাজ করার সময় আমরা কিভাবে
অতীত থেকে শিক্ষা নিতে পারি এবং অতীতের আক্ষেপসমূহকে ভুলে যেতে পারি, তেমনি বর্তমানে কাজ করে কিভাবে আমরা ভবিষ্যৎ তৈরি করতে পারি তাও জানা যাবে এখানে। মূলত বর্তমান মুহূর্তই হলো আমাদের জন্য এক মহামূল্যবান উপহার। বর্তমান আছে বলেই তো আমরা বেঁচে আছি। জীবনকে উপভোগ করতে হলে মনোযোগ দিতে হবে এই বর্তমানে। কাজে সফল হতে হলে মনোযোগ দিতে হবে এই বর্তমানে। সুন্দর ভবিষ্যৎ চাইলে মনোযোগ দিতে হবে এই বর্তমানে। কাজ করতে হবে এই বর্তমানে। জীবন ও কাজকে উপভোগ করার এটি মূল মন্ত্র। এটি বহু পরীক্ষিত উপায়। বিভিন্ন মানুষের জীবনকে বদলিয়ে দিয়েছে এই ধারণা। আপনার জীবনকেও বদলাতে পারে এই নীতির প্রয়োগ। জানুন বর্তমানের শক্তি, কাজে লাগান বর্তমানকে, বাঁচুন বর্তমানে। বর্তমানে বেঁচে উপভোগ করুন জীবনকে, কাজকে, আর এগিয়ে নিয়ে যান সাফল্যের দিকে। প্রথমে চলে আসব গল্পের শুরুতে। পরন্ত বিকেলে বিল গ্রিন একটি ফোন কল পেল লিজের কাছ থেকে। লিজ একসময় কাজ করত বিলের সাথে। লিজ শুনেছে বিল সম্প্রতি অনেক সফল হয়েছে, আর তাই সরাসরি চলে গেল সে বিষয়ে। আমি কি তোমার সাথে দেখা করতে পারি শীঘ্রই? জিজ্ঞেস করল লিজ। বিলের মনে হলো লিজের কণ্ঠস্বরে একটা বেদনার ছায়া আছে। বিল হ্যাঁ বলল এবং তার কাজের তালিকায় পরিবর্তন আনল, যাতে পরের দিনই তারা মধ্যাহ্নভোজে দেখা করতে পারে। বিল রেস্টুরেন্টে প্রবেশ করার সময় লক্ষ্য করল লিজকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। কিছু খুচরো আলাপ শেষে খাবারের অর্ডার দেওয়ার পর লিজ বলল, আমি এখন হ্যারিসনের পোস্টে কাজ করি। অভিনন্দন, বলল বিল। তোমার পদোন্নতিতে আমি মোটেই অবাক নই। ধন্যবাদ, কিন্তু সমস্যাগুলো জমতেই আছে, বলল লিজ। তুমি যখন আমাদের সাথে ছিলে সে সময় চেয়ে এখন অনেক পরিবর্তন এসেছে। এখন আমাদের অফিসে লোক সংখ্যা কমে গেছে, কিন্তু কাজ বেড়েছে। সব কাজ শেষ করার চেষ্টায় বৃথা। আমি আর কাজ উপভোগ করছি না। আমার এই জীবনও আমার মতো করে উপভোগ করতে পারছে না। তবে যাই বলো বিল, প্রসঙ্গ বদলালো লিজ, তোমাকে কিন্তু দারুণ দেখাচ্ছে। আমি সত্যিই ভালো আছি, বলল বিল। আমি আমার কাজ ও জীবনকে উপভোগ করছি। এটা আমার জন্য সত্যিই এক বড় পরিবর্তন। তাই নাকি? বলল লিজ। তোমার কাজ কি বদলে গেছে? বিল হেসে উঠল। না, কাজ বদলায়নি, কিন্তু মনে হচ্ছে কিছু একটা বদলেছে। এই সবই ঘটেছে বছর খানেক আগে। ব্যাপারটা কি বলবে? জানতে চাইল লিজ। বিল বলল, তোমার কি মনে আছে আমি নিজেকে কতটা চাপের মধ্যে রাখতাম এবং সব কিছু শেষ করার জন্য কতটা চেষ্টা করতাম? আর আমাদের কাজগুলি শেষ হতে কত সময় ও চেষ্টার দরকার হতো। লিজ হাসল। বেশ মনে আছে সেসব। বিল হাসল। মনে হলো তার পুরনো আচরণে সে নিজেই লজ্জিত। হ্যাঁ, আমি নতুন কিছু শিখেছি। আমার ডিপার্টমেন্টের আরও কিছু লোকও শিখেছে। আমরা তাই ভালো ফল পাচ্ছি। দ্রুত অনেক কিছুই করতে পারছি মানসিক চাপ ছাড়া। আর তার সাথে যোগ করতে হয় আমি জীবনকে আরও বেশি উপভোগ করতে পারছি। কি ঘটেছে জানতে চাইল লিজ। তোমাকে বললে হয়তো তোমার বিশ্বাস হবে না। বলেই দেখো না, বলল লিজ। একটু থামল বিল, তারপর বলল,
আমি আমার এক বন্ধুর কাছ থেকে একটি গল্প শুনেছি। পরে মনে হলো এটি একটি বিশাল উপহার। আসলে এই গল্পটার নাম দ্য প্রেজেন্ট, মানে উপহার। কি সম্পর্কে এই গল্প জানতে চাইল লিজ। এটা এক তরুণ সম্পর্কে গল্প, যে প্রতিদিন তার কাজ ও জীবনকে উপভোগ করার পথ খুঁজে পায়। প্রতিদিন? জিজ্ঞেস করল লিজ। হ্যাঁ, প্রতিদিন। সেটাই এই গল্পের উপজীব্য। গল্পটা শোনার পর আমি অনেক ভেবেছি, চিন্তা করে দেখেছি এখান থেকে আমি কিভাবে উপকৃত হতে পারি। এই গল্প থেকে যা শিখেছি তা প্রয়োগ করা শুরু করি, প্রথমে কর্মক্ষেত্রে, তারপর ব্যক্তিগত জীবনে। এটি আমার জীবনকে বদলে দিয়েছে, আর অল্প দিনের মধ্যেই অন্যরাও সেটি লক্ষ্য করেছে। গল্পের সেই তরুণের মতোই আমিও এখন সুখী, আর কাজ করছি আগের চেয়ে অনেক ভালো। কিভাবে জানতে চাইল লিজ। ঠিক কি করছো তুমি? সত্যি বলতে কি, এখন আমি যা করছি তাতে অনেক বেশি মনোসংযোগ করতে পারি। কি ঘটছে তা থেকে আমি এখন শিখতে পারি, আর আরো ভালো পরিকল্পনা করতে পারি। আমি এখন আরো বেশি গুরুত্বপূর্ণ কাজসমূহে মনোসংযোগ করতে পারি এবং সেগুলি শেষ করতে পারি বাড়তি কোনো সময় ব্যয় না করেই। তুমি এর সবটাই পেলে কেবল সেই একটা গল্প থেকে? অবাক হল লিজ। তা বটে, সেটি আমি পেয়েছি এই গল্প থেকে। অন্যরা এই গল্প থেকে হয়তো অন্য কিছু পাবে। এটা নির্ভর করবে তারা এখন কোন অবস্থায় আছে আর তারা কি চায় তার উপর। আবার এমনও হতে পারে কেউ কেউ এর থেকে কিছুই শিখবেন। এই গল্প একটা বাস্তব ধাঁধা, বলল বিল। তাই বলতে হয় এই গল্পের মাঝে কি আছে সেটি বড় নয়, বরং তুমি এই গল্প থেকে কি নিতে পারো আর সেটিকে কিভাবে কাজে লাগাও সেটিই গুরুত্বপূর্ণ। লিজ জানতে চাইল, তুমি কি আমাকে গল্পটা বলতে পারো? বিল তার পানীয়তে চুমুক দিল, তারপর ধীরে ধীরে বলল, লিজ, গল্পটা বলতে আমার একটু দ্বিধা হচ্ছে, কারণ আমি জানি তুমি খুবই সংশয়ী, সবকিছু সহজে বিশ্বাস করো না। আমার এই গল্পটা শুনে হয়তো এক কথায় বাতিল করে দেবে। এ কথা শুনে লিজ কোনো প্রতিবাদ করল না। সে স্বীকার করল যে সে বড় চাপের মধ্যে আছে, কাজের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনেও। আর এখানে লাঞ্চে এসেছে কিছু সাহায্য পাওয়ার জন্য। বিলের তখন মনে পড়ল টেলিফোনে লিজের অনুরোধ শুনে এরকমই মনে হয়েছিল। লিজ বলল, সত্যি আমি গল্পটি শুনতে চাই। বিল সবসময় লিজকে পছন্দ করে এসেছে, তার জন্য যথেষ্ট শ্রদ্ধাও ছিল। তাই সে বলল, আমি সানন্দে গল্পটা বলবো, তবে এটি থেকে তুমি কি পাবে এবং সেটিকে তুমি কিভাবে ব্যবহার করবে তা পুরোটাই তোমার ব্যাপার। আর বলে চলল বিল, যদি এটি থেকে তুমি কোনো উপকার পাও তাহলে এটি অন্যদেরকেও বলবে। লিজ রাজি হলো। বিল বলে চলল, এই গল্পটা প্রথম শোনার পর আমার মনে হয়েছিল যে বর্তমানে এটির মাঝে যা পাচ্ছি তার চেয়ে অনেক বেশি কিছু পাওয়ার আছে এই গল্প থেকে। আমি এই গল্পের বিভিন্ন পর্যায়ে নিজের জন্য কিছু নোট রাখতে শুরু করি, যা আমাকে মনে রাখতে সাহায্য করেছে। এগুলি আমার জন্য কাজে দিয়েছে। পরবর্তীতে মনে করতে পেরেছি গল্পের সার কথা। লিজ একটু অবাকই হলো। সত্যি সে এই গল্প থেকে কি পেতে চলেছে। সে একটা নোটপ্যাড হাতে নিল, তারপর বলল, আমি শোনার জন্য প্রস্তুত।
বিল তখন সে গল্প বলতে শুরু করল, যার নাম দ্য প্রেজেন্ট। এরপর চলে আসব উপহারের গল্পে। এক ছিল বালক, যে নিয়মিত গল্প শুনত এক জ্ঞানী বৃদ্ধের কাছে। আর এভাবে সে জানতে শুরু করে বিশেষ উপহার সম্পর্কে। সে বৃদ্ধ আর বালক দুজন দুজনকে চেনে প্রায় বছরখানেক হলো। আর এই সময়ে তারা পরস্পরের সাথে কথা বলা উপভোগ করেছে। একদিন বৃদ্ধ বললেন, এটিকে বিশেষ উপহার বলা হয়, কারণ তুমি যত উপহারই পাও না কেন, তার মধ্যে এটি হলো সবচেয়ে দামি উপহার। কেন এটি এত মূল্যবান জানতে চাইল বালক। বৃদ্ধ ব্যাখ্যা করলেন, কারণ তুমি যখন এই উপহার পাবে, তখন সবকিছু আরো বেশি উপভোগ করতে পারবে। সে সাথে প্রতিদিন যা করো তা আরো ভালোভাবে উপভোগ করতে পারবে। বাহ! ছোট্ট বালক অবাক হলো, যদিও বুঝল না পুরোটা। আশা করি কেউ আমাকে একদিন এই উপহার দেবে। মনে হয় আমার জন্মদিনে আমি এটি পাব। বালক দৌড়ে চলে গেল খেলতে। বৃদ্ধ মুচকি হাসলেন। তিনি ভাবলেন, এই বালকের কত জন্মদিনই না চলে যাবে এই উপহারকে বুঝতে। আশেপাশে বালকের খেলা দেখতে পছন্দই করতেন এই বৃদ্ধ। তিনি দেখলেন পাশের একটি গাছ থেকে হাসি মুখে মাথা দুলাচ্ছে সেই বালক। তার দিকে তাকিয়ে বালকটি খুশি ছিল আর পুরোটাই ডুবেছিল যা করছিল তার মধ্যে। তাকে দেখে যে কারোরই আনন্দ হওয়ার কথা। বালকটি বড় হতে থাকল, আর বৃদ্ধ দেখতে থাকলেন সে কিভাবে কাজ করে। কোনো কোনো শনিবার সকালে তিনি দেখতেন সে বালক তার উঠানের ঘাস কাটছে। সে কাজ করতে করতে শীষ বাজাচ্ছে। সে যাই করুক না কেন, তাকে বেশ সুখী মনে হতো। এক সকালে সে বালক বৃদ্ধকে দেখতে পেল এবং তার মনে পড়ল বৃদ্ধের বলা সেই বিশেষ উপহারের কথা। বালক এখন বিভিন্ন উপহার সম্পর্কে জানে। যেমন সে তার জন্মদিনে উপহার পেয়েছে সাইকেল, আর ক্রিসমাসের সময় গাছের নিচে যেসব উপহার জমা হয় সেগুলি সম্পর্কেও সে জানে। তারপরও বেশ চিন্তা করে সে উপলব্ধি করল যে এইসব উপহার পাওয়ার আনন্দও বেশি দিন থাকে না। সে অবাক হলো, বিশেষ উপহার এর মধ্যে এমন কি আছে, সেটিতে এমন কি আছে যা অন্য সব উপহারের চেয়ে ভিন্ন? এমন কি আছে যা আমাকে আরো সুখী করতে পারে, আমার কাজকে আর ভালো করতে পারে? তার প্রশ্নের উত্তর খোঁজার জন্য সে রাস্তা পেরিয়ে বৃদ্ধের কাছে গেল। ছোট বালকের মতো সে জিজ্ঞেস করল, আপনার সে বিশেষ উপহার কি কোনো জাদুর কাঠি, যা আমি চাইবো তাই দিতে পারবে, আমার ইচ্ছে পূরণ করতে পারবে? না, হাসতে হাসতে বললেন বৃদ্ধ, এই উপহার কোনো জাদুর কাঠি নয়, ইচ্ছে পূরণ মন্ত্রও নয়। বৃদ্ধের উত্তরে অনিশ্চিত হয়ে বালক আবার ফিরে এলো উঠানের ঘাস কাটায়। মনের মধ্যে তখনও ঘুরছে সেই বিশেষ উপহারের কথা। বালক আরো বড় হলো। তার চিন্তায় তখনও সেই বিশেষ উপহার। এটি যদি ইচ্ছে পূরণের মন্ত্রের মতো কিছু না হয়, তাহলে এটি কি এমন যাতে করে বিশেষ কোনো স্থানে যাওয়া যায়? এটি কি বিদেশে ভ্রমণ, যেখানে সব কিছু ভিন্ন রকম দেখা যাবে, সব ভিন্ন রকম বোধ হবে, মানুষ, পোশাক, ভাষা, বাসস্থান, এমনকি টাকা পয়সাও ভিন্ন রকম হবে? কিভাবে সে যাবে সেখানে? সে আবার দেখা করতে গেল বৃদ্ধের কাছে। এই উপহার
কি একটা টাইম মেশিন যার মাধ্যমে আমি যেখানে খুশি যেতে পারি? জিজ্ঞেস করল সে। না, বৃদ্ধ জবাব দিল, তুমি যখন এই উপহার গ্রহণ করবে তখন কখনোই অন্য কোনো স্থানে যাওয়ার স্বপ্ন দেখবে না। সময় বয়ে চলল। বালক আরো বড় হলো। এখন সে উঠতি বয়সের যুবক। সে আরো বেশি অতৃপ্ত হতে থাকলো। সে ভেবে এসেছে বড় হয়ে সে সব কিছু আরো বেশি উপভোগ করবে, কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছে সবকিছু জটিল হয়ে উঠছে। তার এখন সবকিছু আরো বেশি দরকার মনে হচ্ছে, আরো বেশি বন্ধু, বেশি জিনিস, বেশি উত্তেজনা। এই অধৈর্য নিয়ে সে স্বপ্ন দেখতে থাকলো এই পৃথিবী তাকে কি দেবে তাই নিয়ে। তার বৃদ্ধের কথা মনে পড়ল, সেই উপহারের কথা মনে পড়ল, আর সেই উপহার তাকে কত কিছুই না দেবে এই স্বপ্নে বিভোর হলো। সে আবার বৃদ্ধের কাছে গেল এবং জিজ্ঞেস করল, এই উপহার কি এমন যা আমাকে ধনী করবে? হ্যাঁ, একভাবে এটি তা করতে পারে, বললেন বৃদ্ধ। এই উপহার তোমাকে অনেকভাবে ধনী করতে পারে, তবে এর প্রকৃত মূল্য শুধু টাকা কিংবা সোনায় মাপা যাবে না। উঠতি বয়সী যুবক এবার বিভ্রান্ত হল। আপনি আমাকে আগে বলেছিলেন যে যখন আমি এটি পাবো তখন জীবনকে আরো বেশি উপভোগ করতে পারবো। হ্যাঁ, বললেন বৃদ্ধ, সেই সাথে তুমি আরো কার্যকর হবে। তুমি কাজ করবে আনন্দের সাথে, কাজকে উপভোগ করবে। তোমার সবকিছু তখন আরো ভালো হতে থাকবে, আর সেটি তোমাকে সফল করবে। আরো সফল হব বলতে আপনি ঠিক কি বোঝাচ্ছেন? জানতে চাইল যুবক। আরো সফল হওয়া মানে তোমার যা দরকার তা আরো বেশি করে পাওয়া, যা কিছু গুরুত্বপূর্ণ মনে করো তুমি, বললেন বৃদ্ধ। তাহলে আমাকেই ঠিক করতে হবে আমার জন্য সাফল্য কি, জানতে চাইল নবীন যুবক। হ্যাঁ, আমরা সবাই তাই করি, বললেন বৃদ্ধ। আর জীবনের বিভিন্ন সময় আমরা সাফল্যের সংজ্ঞা বদলাতে পারি। তোমার জন্য এখন সাফল্য হতে পারে তোমার পিতামাতার সাথে ভালো সম্পর্ক, লেখাপড়ায় ভালো ফল, খেলাধুলায় ভালো করা, স্কুলের পর একটা পার্ট টাইম জব, আর সেই কাজটি ভালোভাবে করার জন্য বেতন বৃদ্ধি। পরে গিয়ে সাফল্য হতে পারে আরো বেশি উৎপাদনশীল হওয়া, সমৃদ্ধশালী হওয়া কিংবা প্রশান্তি অনুভব করা। যাই ঘটুক না কেন নিজের সম্পর্কে ভালো বোধ করা, এটি এক বিশেষ ধরনের সাফল্য। আপনার জন্য সাফল্য কি, জানতে চাইল তরুণ। হেসে উঠলেন বৃদ্ধ। জীবনের এই পর্যায়ে এসে আমার চাওয়া হলো আরো বেশি করে হাসা, আরো গভীরভাবে ভালোবাসা, আরো বেশি মানুষের কাজে লাগা। তরুণ বলল, আরে আপনি বলছেন সেই উপহার আপনাকে এসব পেতে সাহায্য করছে? অবশ্যই, বলে উঠলেন বৃদ্ধ। ঠিক আছে, আমি কাউকে এরকম কোনো উপহারের কথা বলতে শুনিনি। আমি ভাবতে শুরু করেছি এরকম কোনো উপহার নেই। বৃদ্ধ বললেন, এটি অবশ্যই আছে, কিন্তু আমি ভয় পাচ্ছি তুমি সেটি মোটেও বুঝতে পারছো না। তুমি ইতিমধ্যে জানো এই উপহারটা কি, তুমি ইতিমধ্যে জানো কোথায় পাওয়া যাবে এই উপহার, এবং তুমি অবশ্যই জানো এটি কিভাবে তোমাকে আরো সুখী, আরো সফল করতে পারে। তুমি যখন আরো ছোট ছিলে তখন এটি আরো ভালো করে জানতে, তুমি এখন ভুলে গেছো মাত্র। বৃদ্ধ বললেন, আচ্ছা বলো, তুমি যখন আরো ছোট ছিলে, যখন তুমি উঠানের ঘাস কাটতে, তখনকার সময়টা ভালো ছিল নাকি মন্দ?
অবশ্যই ভালো সময়, বলল সে তরুণ। কি সে সময়টাকে ভালো বানিয়েছে, জিজ্ঞেস করলেন বৃদ্ধ। তরুণ একটু ভেবে বলল, কারণ আমি যা করছিলাম তা ভালোবাসতাম। আমি ঘাস কাটতে ভালোবাসতাম বলে আমার কাজ এত নিখুঁত হতো যে আমার প্রতিবেশীরাও তাদের উঠানের ঘাস কাটতে বলতো। সত্যি বলতে কি, এই ঘাস কেটেই আমি বেশ কামিয়েছি সে অল্প বয়সে। আচ্ছা, তখন কাজ করার সময় কোনো বিষয় চিন্তা করতে, জিজ্ঞেস করলেন বৃদ্ধ। আমি যখন ঘাস কাটতাম তখন কেবল ঘাস কাটা সম্পর্কেই চিন্তা করতাম। আমি ভাবতাম কিভাবে আমি কিছু কিছু জায়গায় কৌশলে ঘাস কাটতে পারবো, সব বাধা পেরিয়ে। তখন ভাবতাম এক বিকেলে কতগুলো উঠোনের ঘাস কেটে শেষ করতে পারবো। ভাবতাম আরো ভালো করে সেটি কিভাবে করা যায়। তবে বেশিরভাগ সময়ই আমি ঘাস কাটার দিকে মনোযোগ দিতাম। সামনে যে ঘাসের গুচ্ছ কাটছে সেটির দিকেই দৃষ্টি ও মন নিবদ্ধ থাকত। সে এমনভাবে ঘাস কাটা সম্পর্কে বলল যেন এই উত্তরটি অবশ্যই সঠিক হবে। বৃদ্ধ একটু সামনে ঝুঁকে বললেন, ঠিক তাই, সে কারণেই তুমি সেই কাজটা উপভোগ করেছ। তখন তুমি আরো সুখী ছিলে, আরো বেশি কাজ করতে পারতে। দুর্ভাগ্যবশত বৃদ্ধের কথা হৃদয়ঙ্গম করার চেষ্টা না করে তরুণ আরো অধৈর্য হয়ে পড়ল। আপনি যদি চান আমি আরো সুখী হই, বলল তরুণ, তাহলে এই উপহারটা কি তা আমাকে বলে দিচ্ছেন না কেন? আর কোথায় বা সেটি পাওয়া যাবে? টিপ্পনি কাটলেন বৃদ্ধ। হ্যাঁ, তাও বলতে হবে, বলল তরুণ। পারলে আমি বলতাম, কিন্তু আমার সে ক্ষমতা নেই, বললেন বৃদ্ধ। কেউই সেই উপহার অন্যকে খুঁজে দিতে পারে না। এই উপহার হলো এমন একটা উপহার তুমি নিজেই নিজেকে দাও। কেবল তোমারই সেই ক্ষমতা আছে এটি চিহ্নিত করবার, বললেন বৃদ্ধ। তরুণ এই কথায় একটু হতাশ হলো এবং বৃদ্ধকে রেখে চলে গেল। তরুণের বয়স বেড়ে যুবক হলে সে নিজেই এই উপহার খোঁজার সিদ্ধান্ত নিল। সে বিভিন্ন ম্যাগাজিন পড়ল, সংবাদপত্র পড়ল, বই পড়ল। সে বন্ধুদের সাথে আলাপ করল, পরিবারের সবার সাথে আলাপ করল, ইন্টারনেটে খোঁজও করল, এমনকি অনেক দূরে গেল, বিভিন্ন জনের কাছে জানতে চাইল এই বিশেষ উপহার সম্পর্কে। তবে যতই কষ্ট করে খুঁজুক না কেন, এমন কাউকে পেল না তাকে সে বিশেষ উপহারের সন্ধান দিতে পারে। কিছুদিন পর সে ক্লান্ত হয়ে পড়ল, নিরুৎসাহিত হয়ে উঠল এবং একসময় এই উপহারের সন্ধান করা ছেড়ে দিল। তারপর সে যুবক স্থানীয় এক কোম্পানিতে কাজ নিল। আশেপাশের সবাই বলবে সে ভালোই করছে এই কাজে, কিন্তু যুবকের মনে হতে থাকলো কিছু একটা বাদ পড়েছে। কাজে গিয়ে তার মনের মধ্যে চিন্তা থাকতো, কোথায় গিয়ে সে কাজকে আরো বেশি উপভোগ করতে পারবে, কিংবা চিন্তা করত কাজ শেষে বাড়িতে ফিরে গিয়ে সে কি করবে। বিভিন্ন মিটিংয়ের সময়, এমনকি তার বন্ধুদের সাথে আলাপের সময়ও তার মন উড়ে বেড়াতো অন্য জায়গায়। খাওয়ার সময়ও তার মনোযোগ খাবারে থাকতো না, খাবারের স্বাদ বুঝতে পারত না। তার চাকরিতে তার বিভিন্ন প্রকল্প সে ভালোভাবেই সামাল দিয়েছে, কিন্তু সে জানে সে আরো ভালো করতে পারে। তার মনে হতো সে আসলে পুরো মন দিয়ে, পুরো হৃদয় দিয়ে কাজ করছে না। কিন্তু তারপরও সে চিহ্নিত করতে পারল না কেন সে তার মতো কাজ করতে পারছে না। কিছুদিনের মধ্যে সে যুবক বুঝতে পারল যে সে ক্রমেই
অতৃপ্ত হয়ে পড়ছে। ভেবে দেখল সে কঠোর পরিশ্রম করছে, যা করা দরকার তাই করছে। সে সাধারণত সময় মতোই কাজে আসে এবং পুরো দিন কঠোর পরিশ্রম করে। সে আশা করেছিল তার পদোন্নতি হবে, পদোন্নতি হলেই সম্ভবত সে সুখী বোধ করবে। তারপর একদিন সে জানতে পারল যে পদোন্নতি সে আশা করেছিল সেটি তার জোটেনি। এতে যুবকের রাগ হলো। সে বুঝতে পারল না কেন পদোন্নতিটা তাকে দেয়া হলো না। সে তার রাগের প্রকাশ না ঘটানোর চেষ্টা করল, কারণ কর্মক্ষেত্রে এটি কেউই পছন্দ করবে না। তারপরও রাগটা তাকে ছেড়ে গেল না, তার মধ্যে জমতে থাকলো আর তাকে পুরোটাই দখল করতে থাকলো। এই যুবকের রাগ বাড়ার সাথে সাথে তার কাজের মান কমতে থাকলো। কর্মক্ষেত্রে তার চারপাশে যারা থাকতো তাদের সামনে এমন ভাব দেখাতে লাগলো যেন সেই প্রমোশনটা কোনো ব্যাপারই না। কিন্তু মনের গভীরে সে সেই প্রমোশনের জন্যই এক আহাজারি অনবরত বোধ করে যেতে লাগলো। নিজের প্রতি সন্দিহান হয়ে উঠল। সফল হওয়ার জন্য যা দরকার তার সবটা কি আমি করেছি? জিজ্ঞেস করল নিজেকে। সে যুবকের ব্যক্তিগত জীবনও যে খুব ভালো ছিল তা না। প্রেমিকার সাথে বিচ্ছেদের জেরও সে কাটিয়ে উঠতে পারছিল না। তার দুশ্চিন্তা হতে লাগলো, সত্যি সে প্রকৃত প্রেম খুঁজে পাবে কিনা, আর কোনোদিন সংসার পাততে পারবে কিনা। তার নিজেকে অগোছালো মনে হতে থাকলো। জীবনকে মনে হতে লাগলো পাল ছাড়া, হাল ছাড়া অসমাপ্ত কাজের সমষ্টি, অপূর্ণ বাসনার গল্প আর অবাস্তবায়িত লক্ষ্য ও স্বপ্ন। সে নিজেকে মনে করিয়ে দিতে লাগলো যে আরো কম বয়সে যে সম্ভাবনা সে দেখিয়েছে সেখান থেকে ক্রমেই সে দূরে সরে যাচ্ছে। সে যুবক প্রতিদিন কাজ থেকে ফিরত কিছুটা ক্লান্তি আর কিছুটা হতাশা নিয়ে। সে যা করছে তাতে কোনোদিনই তাকে সন্তুষ্ট মনে হতো না, কিন্তু সে জানতো না যে সে কি করবে। সে তার তরুণ বয়সের কথা মনে করল। জীবনটা তখন আরো সহজ ছিল। সে বৃদ্ধের কথাগুলিও মনে করল। মনে পড়ল সেই বিশেষ উপহারের কথাও। সে জানত যে সে তার কাজ ও জীবনকে উপভোগ করছে না। সে সুখী ছিল না কিংবা ছিল না সফল। আসলে সে যা হতে চেয়েছিল। তার মনে হলো সে বিশেষ উপহারের সন্ধান ছেড়ে দেওয়া উচিত হয়নি। সে বৃদ্ধের সাথে কথা বলেছে অনেক দিন হলো। সেটি মনে পড়তেই মনে মনে লজ্জিত হলো। নিজের বিপর্যয় দেখে সে আরো মুষড়ে গেল এবং বৃদ্ধের কাছে গিয়ে কথা বলতে অনাগ্রহ দেখা গেল তার মধ্যে। একসময় তার জীবনটা খুবই জটিল বোধ হতে লাগলো। কর্মক্ষেত্র ও জীবনে অসন্তুষ্টি বাড়তেই থাকলো। তখন তার মনে হলো বৃদ্ধের সাথে কথা বলা ছাড়া উপায় নেই। বৃদ্ধ সেই যুবককে দেখে খুশি হলেন। যুবককে দেখেই তার মধ্যে প্রাণ শক্তি ও সুখের অভাব লক্ষ্য করলেন। বিষয়টা মাথায় নিয়ে তিনি যুবকের কাছে জানতে চাইলেন কি ঘটেছে। যুবক তার সে বিশেষ উপহার অনুসন্ধানের কথা বলল এবং সেটি খুঁজে না পেয়ে কিভাবে সে তার খোঁজ করা বন্ধ করে দিয়েছে তাও জানালো। সে তার বর্তমান সমস্যার কথাও জানালো।
কিন্তু যুবক নিজেই অবাক হলো এটি দেখে যে এই বৃদ্ধের সামনে এসে সবকিছু তেমন জটিল মনে হচ্ছে না। যুবক আর বৃদ্ধ দুজনে বেশ প্রাণ খুলে আলাপ করল। হাসির ফোয়ারাও দেখা গেল তাদের কথার মধ্যে। যুবক উপলব্ধি করল এই বৃদ্ধের সঙ্গে সে কতটাই না পছন্দ করে। বৃদ্ধের সংস্পর্শে এসে তার নিজেকে সুখী ও আরো প্রাণ শক্তিময় মনে হলো। তার মনে প্রশ্ন জাগল, এই বৃদ্ধ এতটা প্রাণ প্রাচুর্যে ভরপুর কেন অন্যদের চেয়ে? কি তাকে এমন বিশিষ্ট বানিয়েছে? সে বৃদ্ধকে বলল, আমি যখন আপনার সাথে থাকি তখন অনেক ভালো লাগে। এর সাথে কি সে বিশেষ উপহারের কোনো সম্পর্ক আছে? আসলে সবটাই তার সাথে সম্পর্কিত, জানালেন বৃদ্ধ। যুবক বলল, আমি চাই সেই বিশেষ উপহার খুঁজে পেতে, আর সেটি আজকেই খুঁজে পেতে, তাহলে নিশ্চয় তাড়াহুড়ো হবে না। বৃদ্ধ হাসলেন, তারপর বললেন, তোমার নিজের জন্য সেই উপহার খুঁজে পেতে চাইলে সেসব সময়ের দিকে তাকাও যখন তুমি নিজেকে সবচেয়ে সুখী মনে করতে, নিজেকে সবচেয়ে কাজের মনে হতো। সেসব সময়ের দিকে তাকাও যখন তুমি অনেক বেশি মনোযোগী ছিলে এবং নিজেকে অনেক বেশি সফল মনে হতো। কোথায় সেই উপহার পাওয়া যাবে তা তুমি জানো, কিন্তু এখন ঠিক মনে করতে পারছো না। তিনি বলে চললেন, তুমি যখন সেটি খোঁজার জন্য মরিয়া চেষ্টা বাদ দেবে তখন সেটি খুঁজে পাওয়া সহজ হবে। তখন চোখের সামনে ভাসবে সে উপহার। বৃদ্ধ বললেন, তুমি বরং কিছু সময় নাও, অফিস থেকে ছুটি নাও, সব কাজ থেকে দূরে গিয়ে সময় কাটাও, তাতে হয়তো তোমার প্রশ্নের উত্তর পাবে। বৃদ্ধের পরামর্শ মতো যুবক পাহাড়ের মধ্যে তার বন্ধুর একটি বাড়িতে কিছুদিন কাটিয়ে আসার সিদ্ধান্ত নেয়। বনের মধ্যে একাকী যুবক বুঝতে পারল জীবন এখানে ততটা অস্থির নয়, খুব ধীরে সময় কেটে যায় এখানে, আর জীবনও মনে হয় অন্যরকম। সে বনের মধ্যে হাঁটতে থাকলো লম্বা পথ, আর ভাবতে থাকলো তার জীবন নিয়ে। আমার জীবন কেন সে বৃদ্ধের মতো নয়? অবাক হলো নিজে। যুবক এটিও উপলব্ধি করল যে বৃদ্ধ সহজ সরল জীবনযাপন করলেও তিনি আসলে এই জগতে সফল মানুষদের একজন। তিনি এক নামী সংস্থার একদম নিচের ধাপে যোগ দিয়েছেন, তারপর সবচেয়ে ওপরে উঠে গেছেন। সেই সাথে তিনি সমাজেরও অনেক উপকার করেছেন বিভিন্নভাবে। সে বৃদ্ধের কাছে আছে এক সুন্দর পরিবার, অনেক বিশ্বস্ত বন্ধু যারা প্রায়ই তার সাথে দেখা করতে আসে। তার আছে তীক্ষ্ণ রসবোধ এবং প্রজ্ঞা যা অন্যরা উপভোগ করে, এবং এই জন্যই তারা তাকে শ্রদ্ধা করে। সবচেয়ে বড় হলো এই বৃদ্ধের মাঝে এমন এক প্রশান্তি জড়িয়ে আছে যা যুবক আর কোথাও দেখতে পায়নি। যুবক হাসল, আর তার কাছে এমন প্রাণ শক্তি যা তার অর্ধেক বয়সীদের মধ্যেও দেখা যায় না। সেই বৃদ্ধ নিঃসন্দেহে তার দেখা সবচেয়ে সুখী এবং সবচেয়ে সফল ব্যক্তি। তাহলে সে বিশেষ উপহার এমন কি দিয়েছে তাকে, যাতে তিনি এত সব সদ্গুণের অধিকারী হয়েছেন? যুবক আরো মাইলখানেক হাঁটাহাঁটি করল লেকের পাশে। তখন তার মনে পড়ল সেই বিশেষ উপহার সম্পর্কে তাকে যা বলা হয়েছিল, এটি এমন একটি উপহার যা তুমি নিজেকে দাও। তুমি এটি সম্পর্কে ভালো জানতে যখন তোমার বয়স কম ছিল, তুমি সেটির কথা ভুলে গেছো মাত্র।
কিন্তু তার মনে আসল ব্যর্থতার কথা। তার মনে পড়ল তাকে কাঙ্ক্ষিত প্রমোশন দেয়া হয়নি। তার মনে হলো এটি গতকালকেই ঘটেছে। সে এখনো তা নিয়ে রাগান্বিত। এসব সম্পর্কে সে যত চিন্তা করলো ততই তার মনে হলো শীঘ্রই কাজে ফেরত যাওয়া উচিত। কাজ নিয়ে দুশ্চিন্তা হতে থাকলো। চারদিকে তাকিয়ে লক্ষ্য করলো অন্ধকার হয়ে আসছে, তাই সে দ্রুত ঘরে ফিরল। ভেতরে ঢুকে সে ঠান্ডা দূর করার জন্য আগুন জ্বালালো। আর তখনই এমন একটি জিনিস লক্ষ্য করলো যা আগে তার নজরে পড়েনি। আগুন জ্বালাবার সময় এই ঘরের মধ্যেকার অপূর্ব ফায়ারপ্লেসটি সে প্রথমবারের মতো লক্ষ্য করল। এটি গড়ে তোলা হয়েছে বড় এবং ছোট পাথর দিয়ে। খুবই সতর্কতার সাথে একটার পর একটা পাথর সাজানো হয়েছে। এই কাজটি দেখে মনে হবে যে তৈরি করেছে সে সাধারণ মিস্ত্রি নয়, বরং একজন শিল্পী। শিল্পীর মমতায় সে এক একটি পাথরকে সাজিয়েছে। এটি করতে গিয়ে সেই মিস্ত্রি শিল্পীকে নিশ্চয়ই খুবই মনোযোগ সহ কাজ করতে হয়েছে। আর এই গভীর মনোযোগ দিয়ে কাজ করা নিশ্চয়ই সে উপভোগ করেছে। এই ফায়ারপ্লেস যেই তৈরি করুক না কেন, তাকে কেবল রাজমিস্ত্রি বলা যাবে না, কারণ সে একজন শিল্পী। যুবক সেই মিস্ত্রির কথা চিন্তা করতে গিয়ে দেখল মিস্ত্রি যে মমতায় এটি গড়ে তুলেছে তাতে অনেক সময় লাগার কথা। সে দীর্ঘ সময় সেটার মনোযোগ পুরোটাই এর মধ্যে ধরে রেখেছে। কাজটি করতে গিয়ে তার মন উড়ু উড়ু হলে কাজটি এত সুন্দর হতো না। সেই মিস্ত্রি নিশ্চয়ই কাজটি করতে গিয়ে তার বিগত প্রেমিকার কথা কিংবা আগের রাতের খাবারের কথা চিন্তা করেনি। এরকম চিন্তা করলেই তার মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যেত। আর এটি শেষ করার আগে তার মনকে সে নিয়ন্ত্রণ করতে পেরেছে। সে বৃদ্ধ কি বলেছিলেন মনে পড়ছে, বিশেষ উপহার খোঁজার জন্য সেই সব দিনে যাও যখন তুমি অনেক বেশি সুখী ছিলে, অনেক বেশি কার্যকর ছিলে, আর নিজেকে অনেক বেশি সফল মনে হতো। যুবকের তখন মনে পড়ল বৃদ্ধের সাথে কথা হয়েছিল উঠানের ঘাস কাটার ব্যাপারে যখন সে বালক ছিল। তার মনে পড়ল কত মনোযোগ দিয়েই না সে ঘাস কেটেছে, কিছুই সে মনোযোগে বিঘ্ন ঘটাতে পারেনি। তুমি যা করছো সেই কাজে তোমার মন যখন পুরোপুরি নিবিষ্ট, তখন তোমার মন এদিক ওদিক উড়ে বেড়ায় না। তুমি জীবনকে উপভোগ করো, তখন তুমি যে কোনো সময়ের চেয়ে বেশি সুখী ও কার্যকর। তোমার মন তখন থেকে যা করছো তাতেই কেবল সেই মুহূর্তে, আর সেই ফোকাস ও মনোসংযোগ তোমাকে নিয়ে যাবে সাফল্যে। সে উপলব্ধি করল অনেকদিন যাবৎ সে এরকম অনুভব করেনি কাজ কিংবা অন্য কোনো কিছু সম্পর্কে। সে অনেক সময় ব্যয় করেছে অতীত নিয়ে আক্ষেপ করে কিংবা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে। যুবক তাকালো ঘরের ভেতরে, আবার দেখল সেই ফায়ারপ্লেস। সেই মুহূর্তে তার মনে অতীতের কোনো চিন্তা ছিল না এবং ভবিষ্যতে কি হবে সেটি নিয়েও সে উদ্বিগ্ন ছিল না। সে যেখানে আছে সেটি নিয়ে সে সন্তুষ্ট, যা করছে তা নিয়ে সে ব্যস্ত। এবার তার ঠোঁটে হাসি ফুটে উঠল। তার মনে হলো তার এখন ভালো লাগছে, এখন যা করছে তা সে ভালোবাসছে। সে এখনকার এই বর্তমান মুহূর্তকে উপভোগ করছে। কিছুক্ষণের মধ্যেই এটি তার মাথায় খেলে গেল। অবশ্যই সে জানে সে বিশেষ উপহার কি কি ছিল সেটি, আর এখনই বা সেটি কি। বিশেষ উপহার না আছে অতীতে, না আছে ভবিষ্যতে। বিশেষ উপহার হলো এই মুহূর্ত। বর্তমানে বিশেষ উপহার হলো এখনকার এই মুহূর্ত। যুবকের মুখে আবার হাসি ফুটে উঠল। এটি এত সহজ, চোখের সামনেই আছে কিন্তু পাওয়া যাচ্ছিল না। সে গভীর শ্বাস নিল এবং
শিথিল করে দিল শরীরকে। আবার ঘরের চারদিকে তাকালো আর সব কিছুর প্রশংসা করল। সব কিছু নূতন মনে হতে লাগলো তার কাছে। সে ঘরের বাইরে গেল এবং গাছের ডালপালার দিকে তাকালো। রাতের আকাশকে দেখল এবং দূরের পাহাড়ের চূড়ায় তুষারপাত দেখল। সে তাকালো হ্রদের জলে চাঁদের প্রতিচ্ছবির দিকে এবং শুনল পাখিদের সন্ধ্যা গান। সে এত সব জিনিস সম্পর্কে সজাগ হয়ে উঠল যা আগে খেয়ালই করেনি, অথচ সবকিছু তার চোখের সামনেই ছিল। এত কিছুর মাঝে সে ছিল, কিন্তু কোনোটাকে অনুভব করতে পারেনি আগে। এখন নিজেকে আরো প্রশান্ত মনে হলো, আরো সুখী মনে হলো, যা সে অনেক দিন বোধ করেনি। নিজেকে আর ব্যর্থ মনে হলো না। সে বর্তমান সম্পর্কে যত ভাবতে লাগলো ততই তা তার কাছে অর্থবহ হয়ে উঠল। বর্তমানে থাকা মানে এই মুহূর্তে যা ঘটছে তাতেই মনোসংযোগ করা। প্রতিদিন তোমাকে যেসব উপহার দেয়া হয় সেগুলি প্রশংসা করা, সেগুলিকে উপলব্ধি করা। তার মনে পড়ল যখনই সে বর্তমানে থেকেছে তখন সে যে কাজটি করেছে তাতেই তার মনোনিবেশ থাকত। সে শিল্পী রাজমিস্ত্রির মতোই মনোযোগ দিয়ে ফায়ারপ্লেস গড়ে তুলত। এখন তার মনে হলো বালক বয়স থেকে বৃদ্ধ তাকে কি বলতে চেয়েছে। পরদিন সকালে ঘুম থেকে জাগলো তরতাজা ভাব নিয়ে। তার মনে হলো একদিন সে বৃদ্ধের কাছে যাবে এবং তাকে তার আবিষ্কারের কথা জানাবে। জামা কাপড় পরে দিনের জন্য প্রস্তুত হওয়ার সময় সে বর্তমান মুহূর্তে মনোযোগ দিল আর উপলব্ধি করল অনেকদিন সে এরকম প্রাণ শক্তি পায়নি। কাজে ফিরে গিয়ে সে কি কি করবে তা লিখে রাখলো। এখন সে কাজে আরো সফল হতে পারবে ভাবতেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। একটা দিনই কি পার্থক্য এনে দিয়েছে। তার মনে পড়ল কাল রাতে সে কি আবিষ্কার করেছে। সে যেখানে ছিল, যা করছিল, কেবল তাতেই তার মনোযোগ নিবদ্ধ করে সে এটি আবিষ্কার করতে পেরেছে। তখন সে আর অন্য কিছু সম্পর্কে চিন্তা করছিল না। চিন্তা করার জন্য পাহাড়ে আসায় সে খুশি হলো। এটি তাকে নিজের মতো চিন্তা করতে সাহায্য করেছে। সে নিজেকে এখন বর্তমান মুহূর্তে রাখার জন্য সতর্ক করে দিল। সে একটা লম্বা শ্বাস নিল এবং নিজের মধ্যে প্রশান্তি অনুভব করল। সে ভাবল এটি কতই না সরল সহজ আর কত দ্রুতই না কাজ করছে। একটু পর তার মনে হলো আসলেই কি এটি এত সহজ সরল? সবকিছুর পরও জীবন কি জটিল নয়? কর্মক্ষেত্রে সবকিছুই তো আরো জটিল। তার মনে কিছু সংশয় আসলো, কিন্তু সবকিছুকে দূরে সরিয়ে সে বর্তমানে ফেরত এলো। বর্তমানে এই মুহূর্তে যা কিছু আছে তার দিকে সেখানে মনোযোগ দিল। সেগুলির মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করল এবং হাসল। সে যখন ওই স্থান থেকে চলে যাবার প্রস্তুতি নিচ্ছে তখন অবাক হলো। এই পাহাড়ের মধ্যে এই ঘরে যে নির্জনতা, সেটি যদি না থাকে তাহলে সেখানে বর্তমানে থাকা কিভাবে কাজ করবে? তখন কি সত্যি প্রশান্তি, এই আনন্দ, এই সাফল্য ধরা দেবে? সুন্দর পরিস্থিতিতে হয়তো বর্তমানে থাকা আনন্দদায়ক, কিন্তু এটি কি একই রকম কাজ করবে বিরূপ পরিস্থিতিতে? তখন বর্তমানকে কিভাবে উপভোগ করব? আর যদি থাকে অতীত কিংবা ভবিষ্যতের গুরুত্বই বাকি। এরপরে চলে আসবো বর্তমানে বাঁচা নিয়ে কিছু টুকরো মন্তব্যে। বৃদ্ধ যে মুহূর্তে দেখতে পেলেন সে যুবক এক প্রশস্ত হাসি নিয়ে আসছে, সে মুহূর্তে বলে উঠলেন, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সে বিশেষ উপহার খুঁজে পেয়েছ। আমি পেয়েছি, যুবক চিৎকার করে উঠল। বৃদ্ধ উৎসুক হয়ে তাকালেন। তিনি জানতেন এই যুবক তার পথ খুঁজে পাবে। উভয়ে সেই মুহূর্তটি উপভোগ করল। বৃদ্ধ বললেন,
আমাকে বলো কিভাবে ঘটলো এটি? আচ্ছা, আমি নিজেকে অনেক সুখী বোধ করলাম, আর তখন উপলব্ধি করলাম যে অতীতে আমার প্রতি কি ঘটেছে সে ব্যাপারে আমি মোটেই ভাবছি না, এবং ভবিষ্যতে আমার কি ঘটতে পারে সে ব্যাপারেও আমি উদ্বিগ্ন নই। সে সময় হঠাৎ করেই আমার চোখের সামনে এসে হাজির হলো এটি, দ্য প্রেজেন্ট বা বিশেষ উপহার, যে উপহার আমরা নিজেকেই দিই, আসলে হলো বর্তমান মুহূর্ত। আমি বুঝতে পারলাম বর্তমানে থাকা মানে এই মুহূর্তে যা আছে তাতে মনোসংযোগ করা। সেটি সত্য এবং দুইভাবে, বললেন বৃদ্ধ। যুবক তখন শুনছিল না, সে বলেই চলেছে, যখন এই উপহার খুঁজে পেলাম তখন আমি ভালো পরিস্থিতিতে ছিলাম, আমি পাহাড়ের মধ্যে একটি ঘরে ছিলাম। তারপর সে ইতস্তত করে জিজ্ঞেস করল, আমি ভাবছিলাম বিরূপ পরিস্থিতিতে বর্তমানে থাকা আসলে কিভাবে সাহায্য করতে পারে। বৃদ্ধ জবাবে একটি প্রশ্ন করলেন, আচ্ছা, তুমি যখন বর্তমান সম্পর্কে সজাগ হলে তখন তুমি কি ভাবছিলে? ওই মুহূর্তে কোনটি সঠিক আর কোনটি ভুল? আমি ভাবছিলাম কোনটি সঠিক, যদিও সে সময় কিছু ভুল হচ্ছিল, তারপরও আমি সঠিকটা নিয়েই চিন্তা করছিলাম। আমি জানতাম আমি একটি সুন্দর জায়গায় আছি এবং আমি এই নির্জন সময় পছন্দ করছি। বৃদ্ধ বললেন, এবার একটি বিবেচনা করো, কঠিনতম সময়েও যদি মনোযোগ দাও যা সঠিক তাতে, বর্তমান মুহূর্তে, তাহলেই তুমি সুখী হবে আজকের দিনে। আর এটিই তোমাকে দেবে প্রয়োজনীয় প্রাণ শক্তি ও আত্মবিশ্বাস, যাতে কাজ করতে পারো ভুলকে নিয়ে। বৃদ্ধ যা বলছেন তা অর্থপূর্ণ মনে হলো। সুতরাং বর্তমানে থাকা মানে এই মুহূর্তে যা আছে তাতেই মনোসংযোগ করা। এবং যুবক আরও যোগ করল, বর্তমানে থাকা মানে এই মুহূর্তে যা সঠিক তাতেও মনোসংযোগ করা। হ্যাঁ, ঠিক তাই, বললেন বৃদ্ধ। যুবক এ সম্পর্কে আরও চিন্তা করল, এটা সত্যিই তাৎপর্যময়। আমি যখন কোনো বিরূপ পরিস্থিতিতে পড়ি তখন মনোযোগ দিই কি কি ঠিক মতো হয়নি তার উপর, আর এটি আমাকে আরও বিমর্ষ করে তোলে, আমাকে আরও নিরুৎসাহিত করে তোলে। অনেকেই তা করে। বাস্তবে বেশিরভাগ পরিস্থিতি আসলে ভালো ও মন্দের মিশ্রণ, সঠিক ও বেঠিকের মিশ্রণ। তুমি কিভাবে সেটিকে দেখছো তার উপর নির্ভর করবে। তুমি যত বেশি মনোযোগ দেবে সঠিকের উপর, ততই তুমি আজকের দিনটিতে কার্যকর হবে, ততই তুমি সফল হবে। যত তুমি ভুলের দিকে নজর দেবে, বললেন বৃদ্ধ, তোমার মাঝে তত কম প্রাণ শক্তি ও আত্মবিশ্বাস দেখা যাবে। সে কারণে যখনই কোনো বিরূপ পরিস্থিতিতে পড়ো তখন কি কাজ করনি কিংবা কি ভুল হয়েছে সেটির দিকে নজর না দিয়ে কি কাজ করেছ এবং কোনটি সঠিক হয়েছে তার উপর নজর দেয়া গুরুত্বপূর্ণ। যদিও এরকম পরিস্থিতিতে ভালো কিছু বের করা কঠিন হয়ে দাঁড়ায়, তারপর সে ভালো বা সঠিক কিছু পেলে সেটি প্রশংসা করো এবং তার উপর ভিত্তি করে পরবর্তী কাজ করো। এই মুহূর্তে কোনটি সঠিক তার উপর যত বেশি নজর দেবে তত বেশি সুখী হবে তুমি। তুমি যখন শান্ত বোধ করবে তখন তোমার পক্ষে বর্তমানে থাকা সহজ হবে এবং বর্তমানকে উপভোগ করতে পারবে। যুবক জিজ্ঞেস করল, বর্তমান যদি খুব বেদনাদায়ক হয় তাহলে কি হবে? যেমন ধরুন ভালোবাসার কোনো মানুষকে হারানোর ক্ষেত্রে। বেদনা হলো যা আছে আর তুমি যা চাচ্ছ তার মধ্যেকার ব্যবধান, বললেন বৃদ্ধ। বর্তমানের বেদনা অন্য সব কিছুর মতোই ক্রমশ পরিবর্তন হচ্ছে, এটি আসবে আর যাবে। যখন তুমি পুরোটাই বর্তমানে আছো আর বেদনা অনুভব করছো আর সেটির কারণে নিজেকে নিঃস্ব মনে করছো, তখনও তুমি ভালো কিছু কিংবা সঠিক কিছু খুঁজতে পারো এবং সেটির ওপর ভিত্তি করে কাজ করে যেতে পারো। যুবক তার নোটবুকে টুকে রাখছে যা কিছু সে শুনছে ও আবিষ্কার করছে। সে বলল, আমার মধ্যে কেনই অনুভূতি আসছে যে আমি যা কিছু শিখেছি তা কেবল একটি শৈলখণ্ডের উপরে চূড়া মাত্র, এর নিচে ভূমিতে আছে বিশাল জ্ঞান ভাণ্ডার। বৃদ্ধ বললেন, কারণ তুমি এই মুহূর্তে বুঝতে শুরু করেছ তোমার আবিষ্কারের আরও অনেক কিছুই বাকি আছে।
তিনি বললেন, যেহেতু তুমি নিজেই সে বিশেষ উপহার খুঁজে পেয়েছ এবং মনে হচ্ছে আরও কিছু জানার জন্য উদ্গ্রীব, তাই আমি যা জানি তা তোমাকে জানাতে পেরে আমি খুশি হব। যুবক জানালো সে এটির প্রশংসা করবে। বৃদ্ধ বলে চললেন, বেদনাদায়ক পরিস্থিতির অভিজ্ঞতা থাকা এবং সেখান থেকে শিক্ষা নেওয়া গুরুত্বপূর্ণ, বিশেষ করে অন্য কিছুর মাধ্যমে নিজেকে বিচ্ছিন্ন করার চেয়ে, বললেন তিনি। বর্তমান মুহূর্তে থাকা মানে চিত্ত বিক্ষেপ থেকে দূরে থাকা এবং তোমার জন্য যা গুরুত্বপূর্ণ তার প্রতি নজর দেয়া। এখন তুমি তোমার বর্তমানকে তৈরি করো। যুবক বলল, তাহলে বিরূপ পরিস্থিতিতেও আমার উচিত হবে গুরুত্বহীন চিত্ত বিক্ষেপকে দূরে সরিয়ে রেখে বর্তমানে মনোসংযোগ করা। তুমি তোমার জীবন থেকে উদাহরণ নিতে পারো, বললেন বৃদ্ধ। তুমি আগে বলেছিলে যে তুমি কাজের সমস্যায় পড়েছিলে আর তোমার প্রেমের সম্পর্কেও সমস্যা হচ্ছিল। এখন তুমি নিজেকে প্রশ্ন করতে পারো, কর্মক্ষেত্রে কি আমার প্রায় চিত্ত বিক্ষেপ ঘটত, কিংবা তখন যা গুরুত্বপূর্ণ সেটির দিকে কি আমি নজর দিতাম? কর্মক্ষেত্রের বাইরে তোমার জীবনের কথাও চিন্তা করো। তুমি যখন তোমার প্রিয়তমার সাথে থাকতে তখন কতটুকু মনোযোগ তার প্রতি দিয়েছ? সে কি তোমার কাছে এতটা গুরুত্বপূর্ণ ছিল যে যখন তোমরা একসাথে থাকতে তখন তোমার পুরো মনোযোগ তার প্রতি দিতে পারতে? কোনো সম্পর্কের ক্ষেত্রে তোমাকে পুরো ব্যক্তির প্রতি মনোযোগ দিতে হবে। তাদের ভালো ও মন্দ দিকগুলো সম্পর্কে পুরোটা সজাগ হয়ে তুমি সম্ভাব্য সমস্যা আটকাতে পারো, সেসব সমস্যাকে পাশ না কাটিয়ে। অন্যরা কিভাবে বর্তমানকে ব্যবহার করে আরও সুখী ও সফল হচ্ছে সেই উদাহরণ দেওয়ার থেকে তোমার জীবনের উদাহরণ তোমার কাছে বেশি অর্থবহ হবে। সেখান থেকে তুমি সামনে আরও কিছু শিখতে পারবে। যুবক বলল, যাওয়ার আগে আমি কি আপনাকে অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করতে পারি? বৃদ্ধ বললেন, আমরা এসব গুরুত্বপূর্ণ বিষয় পরে কথা বলবো। এখনকার মতো আসো আমরা বর্তমানেই থাকি। তুমি যখন বর্তমানে থাকো এবং আজকের দিনে তোমার জন্য যা গুরুত্বপূর্ণ তাতে মনোনিবেশ করো, তখন তুমি নিজেই অনেক আশ্চর্যজনক আবিষ্কার করতে সক্ষম হবে, নিজে নিজেই। যুবক বিশ্বাস করল যে বৃদ্ধই ভালো জানেন এবং অতীত ও ভবিষ্যতের বিষয়টি সেখানেই ছেড়ে দিল। এটি করার পরই সে ভালো বোধ করল। যুবক হাসল। সে জেনেছে আজকের দিনটিকে নিয়ে কাজ করা সরল ও সহজ। সে এখন কম চাপ বোধ করল এবং নিজেকে তার আত্মবিশ্বাসী মনে হলো। সে জেনেছে যে সে যদি আজকের দিনটিতে বর্তমানে থাকতে পারে তাহলে অন্যদিনও বর্তমানে থাকতে পারবে। যাওয়ার আগে যুবক বর্তমান সম্পর্কে এ পর্যন্ত যা আবিষ্কার করেছে তা তার নোটবুকে লিখে রাখল। এই মুহূর্তে যা ঘটছে তাতে মনোনিবেশ করো। বর্তমান পরিস্থিতিতে যা সঠিক তা অনুধাবন করো এবং তার ওপর কাজ করো। এই মুহূর্তে যা গুরুত্বপূর্ণ তার প্রতি নজর দাও। সে বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিল এবং বলল যে সে যা শিখেছে তা প্রয়োগ করার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করবে। সে জানত এটি করতে গেলে তাকে প্রতিটি পরিস্থিতির ভালো ও মন্দ জানতে হবে, যাতে সে বাধাসমূহ অতিক্রম করে কাজকে উপভোগ করতে পারে এবং সফল হতে পারে। পরের সপ্তাহে যুবক কাজে গিয়ে তার নোটগুলি দেখল যা সে বৃদ্ধের সাথে আলাপের সময় নিয়েছিল। এরপর সে একটা কাজ শেষ করতে বসল যা অনেকদিন ধরেই তার মাথার উপর ঝুলছে। সে এই কাজটিকে ঝুলিয়ে রাখছিল কারণ তার মনে হচ্ছিল এটি করার জন্য যেসব তথ্য দরকার তা সে পাবে না। এখন সে যা শিখছে তা প্রয়োগ করার কথা মনে হলো। সে একটু সময় নিল বর্তমানে আসার জন্য। একটা প্রলম্বিত শ্বাস নিল, তার চারপাশে তাকালো এবং এই মুহূর্তে যা কিছু আছে তার জন্য প্রশংসা করল।
সে উপলব্ধি করলো তাকে হয়তো প্রমোশন দেয়া হয়নি, কিন্তু এখনো তো তার চাকরিটা আছে, তার একটা সুন্দর কর্মপরিবেশ আছে যা অনেকটাই শান্ত এবং গোছালো। আর এখনো তার কাজের অনেক সুযোগ আছে, যার মাধ্যমে সে অন্যদের নজর কাটতে পারে, যার মাধ্যমে সে স্বীকৃতি পেতে পারে। তার মনে হলো যা কিছু আছে তা উপভোগ করতে ভুলে যাওয়াটা কতই না সহজ। তারপর সে মনোযোগ দিল এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কি সেই বিষয়ে। সে জানত তাকে এখনই কোনো একটি কাজ শেষ করতে হবে, সেটি তার আত্মবিশ্বাস যোগাবে, তার প্রাণ শক্তি উজ্জীবিত করবে এবং পরবর্তী কাজটি সফলভাবে সম্পন্ন করতে সাহায্য করবে। সে একটির পর একটি সমস্যা নিয়ে কাজ করতে থাকলো। মাঝে কয়েক জায়গায় একটু বাধা পেল, কিন্তু সেসব বাধায় মনোযোগ না হারিয়ে অন্য কোনো কাজে হাত না দিয়ে সে মনোযোগ সহকারে সেই কাজটি করতে থাকলো। অর্থাৎ সে বর্তমানে থাকলো। তার যা করা দরকার সে কেবল সেটি নিয়েই থাকলো এবং কাজ করতে থাকলো। নিজেকে অবাক করে দিয়ে সে দেখল কয়েক ঘন্টার মধ্যেই তার কাজটি শেষ হয়েছে। যদিও এটি একটি ছোট কাজ ছিল, তারপরও সে এজন্য ভালো বোধ করল। সে কাজটি শেষ করেছে, এটি তাকে আনন্দ দিল। সে ভাবল অনেক দিন হলো আমি এভাবে আমার কাজকে উপভোগ করিনি। বর্তমানে থাকা সত্যিই আমার জন্য কাজ করছে। এর পরের সপ্তাহেও সে যুবক নিজেকে কাজে ডুবিয়ে রাখল। সে চারপাশে সবাইকে দেখিয়ে দিল কি মনোনিবেশে নিয়েই না কাজ করা যায়। বর্তমান সম্পর্কে জানার আগে মিটিং সমূহে সে সাধারণত দিবা স্বপ্ন দেখত। সে তার কাঙ্ক্ষিত প্রমোশনের কথাই চিন্তা করত এসব মিটিংয়ের মধ্যে। এখন সে জানে আজকের কাজটি সঠিকভাবে করার জন্য বর্তমানে থাকাটা তার জন্য গুরুত্বপূর্ণ। সে এই মুহূর্তে কোনটি সঠিক তার উপর মনোনিবেশ করল এবং তার উপর ভিত্তি করে কাজ করে যেতে লাগলো। সে জানত যে জীবনে প্রতিটি মুহূর্তে সে হয়তো বর্তমানে থাকতে পারবে না, কিন্তু সে যদি এটি আজকের জন্য করতে পারে তাহলেই হবে। সে আবার সেটি আগামীকাল করতে পারবে। আর প্রতিটি দিন সে যত বেশি সময় বর্তমানে থাকবে, এটি ততই তাকে আরও সুখী, আরও কার্যকর ও আরও সফল করে তুলবে। এখন অন্যরা কথা বললে সে মাথার চিন্তা ছুঁড়ে ফেলে বর্তমানে ফিরে আসে এবং সবার কথা মনোযোগ দিয়ে শোনে। সে সবার কথার সাথে নিজেকে মেলাতে চায় এবং নিজের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়, যাতে অন্তত একটি নূতন আইডিয়া সে দিতে পারে। এই যুবকের মাঝে পরিবর্তন দেখতে তার গ্রাহক ও অন্যদের বেশি দিন অপেক্ষা করতে হলো না। আগে সে বিক্ষিপ্ত মন নিয়ে যে আচরণ করত, তার চেয়ে এখন অনেক পার্থক্য। এখন সত্যি সে গভীর আগ্রহ নিয়ে তাদের কথা শোনে এবং সেভাবেই সাহায্য করে। ব্যক্তিগত জীবনে তার বন্ধুরা পরিবর্তনটি লক্ষ্য করল। এখন সে তাদের কথা অনেক মনোযোগ সহ শোনে। বৃদ্ধ যেমন তার কথা মনোযোগ দিয়ে শুনতেন, তেমনই প্রথম দিকে বর্তমানে থাকতে তাকে প্রচুর চেষ্টা করতে হয়েছে। আর মন যাতে অতীত নিয়ে আক্ষেপ না করে এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন না হয়, সেজন্য কঠিন চেষ্টা করতে হয়েছে। কিন্তু সে যতই বর্তমানে থাকার অনুশীলন করতে থাকলো, ততই এটি সহজ হয়ে আসলো। তারই পরিবর্তিত দৃষ্টিভঙ্গির কারণে তার কাজ ও জীবনে উন্নতি ঘটল। তার এই পরিবর্তিত আগ্রহ ও অঙ্গীকার তার বসের নজর কাড়ল, তার বন্ধুদেরও। সে অনুধাবন করতে শুরু করলো যে সে যদি ভালো করে কাজ করতে থাকে তাহলে তার প্রমোশন পাওয়ার সম্ভাবনা বাড়বে। তার বসের প্রতি যে ক্রোধ ছিল তা দূর হতে শুরু করলো। সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে এক সুন্দরী তরুণীর দেখা পেয়েছে, যার সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলছে। তার প্রতিটি জিনিসই ভালো হতে চলছিল। যত বেশি সময় সে বর্তমানে ব্যয় করতে লাগলো, সে তত বেশি প্রাণবন্ত হতে লাগলো। সবকিছু ততই তার নিয়ন্ত্রণে আসতে লাগলো।
সে নিজের জীবনকে নিজের নিয়ন্ত্রণে এনে ফেলল। সে নিজেকে আরও বেশি আত্মবিশ্বাসী, শক্তিশালী ও উৎপাদনশীল বোধ করল। তার যা কিছু আছে সে সম্পর্কে সে সজাগ ছিল, তার জন্য সে কৃতজ্ঞ ছিল, বর্তমানের গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর দিচ্ছিল এবং সে এসব উপভোগও করছিল। অবাক হওয়ার কিছুই নেই যে বৃদ্ধ বলেছিল এই বর্তমান হলো সর্বোত্তম উপহার যা নিজেকে দেওয়া যায়। কিছুদিন পর যখন সে মনে করতে শুরু করলো যে সে জানে কিভাবে বর্তমানে থাকতে হয়, তখনই একটি সমস্যা দেখা দিল। সমস্যা শুরু হলো যখন আরেকজনের সাথে সে তার বসের জন্য একটি কাজ করতে লাগলো। সে লোক কোনো চেষ্টা করতো না, কোনো নূতন আইডিয়াও দিত না। এ নিয়ে সে ওই লোকের সাথে সরাসরি কথা না বলে এবং বসকে না জানিয়ে পুরো কাজটি নিজের কাঁধে নিয়ে নিল। বেশিদিন লাগলো না সমস্যা দেখা দিতে। কাজটি যথাসময়ে শেষও হলো না। সে ডেডলাইন মিস করল। এটি একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। সেটি সময় মতো না হওয়ায় বস অসন্তুষ্ট হলেন। যুবক জানল সে ব্যর্থ হয়েছে। তার নূতন পাওয়া আত্মবিশ্বাস ক্রমেই বিলীন হতে লাগলো। ভুল হয়েছে কোথায় সে ভাবল সে প্রায় বর্তমানে থেকেছে। যুবক হতাশ হয়ে তার ঘাড় দুহাতে ধরে টেবিলে মাথা ঠেকিয়ে বসে থাকল। সে খুব ক্লান্ত বোধ করল। এরপর চলে আসবো শেখা নিয়ে কিছু টুকরো কথায়। বৃদ্ধ দেখতে পেলেন যে যুবকের মুখে হতাশার চিহ্ন। তারপরও তিনি স্বাগত জানালেন, আসো, তোমার অপেক্ষায় আছি। যুবক বলতে শুরু করলো, আপনি বলেছেন যে বর্তমানে থাকা আমার জন্য আরো সুখ ও সাফল্য বয়ে আনবে, যাই করি না কেন। বর্তমানে থাকার জন্য আমি কঠোর চেষ্টা করেছি, আর এটি আমার জন্য যে কল্যাণ বয়ে এনেছে তা এরই মধ্যে দেখতে পেয়েছি। কিন্তু তারপরও মনে হচ্ছে কেবল বর্তমানে থাকাই হয়তো যথেষ্ট নয়। আমি অবাক হচ্ছি না, বললেন বৃদ্ধ। বর্তমানকে পুরোপুরি কাজে লাগাতে কেবল বর্তমান মুহূর্তে থাকার চেয়েও তোমাকে আরও বেশি কিছু করতে হবে। কিন্তু আমি চেয়েছিলাম তুমি নিজেই এটা আবিষ্কার করো। বৃদ্ধ যুবকের কাছে তার সমস্যার কথা জানাতে চাইলেন এবং বললেন, তাহলে তুমি অন্য ব্যক্তির সমর্থনের অভাবকে পূরণ করতে চেয়েছ, পুরো কাজটি নিজের কাঁধে নিয়ে, সমস্যাটির সমাধান না করে। তারপর তিনি জিজ্ঞেস করলেন, তুমি বলেছিলে আগেও তুমি এরকম কাজ করেছ, তাই কি না? হ্যাঁ, যুবক স্বীকার করল, এটি করেছি কারণ আমি কারোর সাথে সরাসরি মোকাবিলায় যেতে চাই না। আমার বস বলেছেন যে অন্যদের ম্যানেজ করা ও নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমার সমস্যার কারণ এটি। এরপর সে যোগ করল, এটি কেবল কর্মক্ষেত্রেই নয়। আমার পুরনো বান্ধবী বলেছিল যে আমি আমাদের সমস্যাগুলোকে উপেক্ষা করি। এটিও আমাদের মধ্যে বিচ্ছেদের কারণের একটি। আর প্রায়ই আমার না পাওয়া প্রমোশনের কথা মনে হয়। আমি জানি না কেন আমি সেটি ভুলতে পারছি না। বৃদ্ধ বললেন, সম্ভবত এটি তোমার কাজে লাগবে। অতীত থেকে শিক্ষা না নিলে অতীতকে ভুলে যাওয়া কঠিন। যখনই তুমি অতীত থেকে শিক্ষা নেবে এবং অতীতকে ভুলে যাবে, তখন তুমি উন্নতি করবে তোমার বর্তমান। আমার পছন্দ হয়েছে, বলল যুবক। যথেষ্ট কাজের হবে এটি। এরপর সে জানতে চাইল, আমি যদি প্রসঙ্গ বদলে জানতে চাই যে আপনি এত কিছু কিভাবে জানেন, তাহলে কি কিছু মনে করবেন? বৃদ্ধ হেসে উঠলেন এবং বললেন, ঠিক আছে, আমি অনেক বছর ধরে একটি চমৎকার সংস্থায় কাজ করেছি। আমি মনোযোগ দিয়ে শুনেছি তাদের কাজ এবং জীবন সম্পর্কে লোকজন যা বলে,
কেউ কেউ বেশ বাজে সময় পার করছিল, আবার কেউ বেশ ভালোই জীবন কাটাচ্ছিল। কিন্তু এদের সবার মধ্যে আমি একটা সাধারণ প্যাটার্ন লক্ষ্য করলাম। যুবক জিজ্ঞেস করল, যাদের সময়টা বাজে যাচ্ছিল তাদের মধ্যে কি লক্ষ্য করেছেন? বৃদ্ধ এই যুবকের মনের কথা বুঝতে পারলেন। এটা মজার যে যারা ভালো ছিল তাদের কথা তুমি প্রথমে জানতে চাইলে না। ওহো, ভুল হয়ে গেছে, বলল যুবক। এরকম ভুল হওয়া ঠিক আছে, বললেন বৃদ্ধ। তুমি যাচাই করে দেখতে পারো কেন তুমি ভুলটি নিয়ে মাথা ঘামাচ্ছ এবং সেটি তোমার জন্য কাজ করে কিনা দেখো। এরপর বৃদ্ধ বললেন, আমি জানি তোমার কিছু সমস্যা হচ্ছে, তাই আসো সেটা নিয়ে আলাপ করি। যারা সমস্যাক্রান্ত সময় পার করছিল তাদের বেশিরভাগই অতীতের কোনো ভুল নিয়ে দুশ্চিন্তা করত, কিংবা ভবিষ্যতে তারা যে ভুল করতে যাচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন থাকত, বললেন বৃদ্ধ। কেউ কেউ অতীতে তাদের প্রতি করা কোনো অবিচারের জন্য ক্ষোভ নিয়ে থাকত। আমি সেই অনুভূতির কথা জানি, বলল যুবক। অন্যদিকে যারা ভালো করছিল তারা পুরো মনোযোগ দিচ্ছিল তাদের বর্তমান মুহূর্তে, হাতে সে মুহূর্তে যে কাজ আছে তাতে। অন্য সবার মতোই তারাও ভুল করছে, কিন্তু তারা সেই ভুল থেকে শিক্ষা নিতে পেরেছে, তারপর সেসব ভুল ভুলে গেছে এবং অন্য কাজে হাত দিয়ে সামনে এগিয়ে গেছে। আর ভুল কোনখানে হয়েছিল সেটি নিয়ে তারা বেশি কথা বলতো না। বৃদ্ধ বলে চললেন, আমার কাছে মনে হয়েছে অতীতের দিকে তাকিয়ে সেখান থেকে শিক্ষা নেওয়ার পরিবর্তে তুমি অতীতকে কেবল উপেক্ষা করেছ। অনেকেই অতীতে তাকানো এড়িয়ে চলে, কারণ তারা সেই অতীত দ্বারা সমস্যাক্রান্ত হতে চায় না। তারা বলে, আমার অতীত কর্মই আমাকে এখানে এনেছে। তারা নিজেদের কাছে জানতে চায় না যে অতীতের অভিজ্ঞতা কাজে লাগালে এবং অতীতে যা কাজ করেনি সেখান থেকে শিক্ষা নিলে তারা আজ কোথায় থাকত। এর ফলে তারা খুব অল্পই শেখে কিংবা কিছুই শেখে না। যুবক বলল, তাহলে আমার মতোই তারা একই ভুল করে যেতে থাকত। সেসব ক্ষেত্রে তাদের বর্তমান সেই অতীতের মতোই। ভালো বলেছ, বললেন বৃদ্ধ। যখন তুমি অতীতের অভিজ্ঞতা থেকে শেখার জন্য তোমার অনুভূতিকে ব্যবহার করো না, তখন তুমি বর্তমানকে উপভোগ করার আনন্দ থেকেও বঞ্চিত হও। যখন তুমি সত্যিই অতীত থেকে কিছু শিখেছ, তখন বর্তমানকে উপভোগ করাও সহজ হয়ে যায়। এটি সত্য যে কারোরই অতীতে বাস করা উচিত নয়, তাহলে তুমি তো বর্তমানে থাকতে পারবে না। অতীতকে ব্যবহার করা উচিত সেখানকার ভুলসমূহ থেকে শেখার জন্য, কিংবা অতীতে যদি তুমি ভালো করে থাকো তাহলে সেখান থেকেও শিখতে পারো এবং সেই সাফল্যের উপর ভিত্তি করে কাজের সামনে এগিয়ে যেতে পারো। যুবক এবার একটু বিভ্রান্ত বোধ করল, জানতে চাইল কখন আমি বর্তমানে থাকব আর কখন আমি অতীত থেকে শিক্ষা গ্রহণ করব। খুবই ভালো প্রশ্ন, বললেন বৃদ্ধ। দেখো, এটা তোমার কাজে লাগবে। যখনই তুমি বর্তমানে অসুখী হবে এবং বর্তমানকে আরও বেশি উপভোগ করতে চাইবে, তখনই অতীত থেকে শিক্ষা নেওয়ার সময়, কিংবা সময় নতুন ভবিষ্যৎ তৈরিরও। দুটি জিনিস তোমার বর্তমানে থাকার আনন্দকে লুট করতে পারে। একটা হলো তোমার অতীত সম্পর্কে নেতিবাচক চিন্তা, আরেকটা হলো তোমার ভবিষ্যৎ সম্পর্কে নেতিবাচক চিন্তা। বৃদ্ধ বললেন, তুমি শুরু করতে পারো অতীত সম্পর্কে তুমি কি ভাবো তা বিশ্লেষণের মাধ্যমে। এরপর ভবিষ্যৎ সম্পর্কে কথা বলবো, বললেন বৃদ্ধ। যুবক বলল, তাহলে যখনই আমার মনে হবে বর্তমানে থাকা এবং বর্তমানের কাজকে ভালোভাবে করতে কিছু একটা আমাকে বাধা দিচ্ছে, তখনই সময় অতীতের দিকে তাকানোর এবং সেখান থেকে শেখার। হ্যাঁ, জানালেন বৃদ্ধ। শেখার সময় হলো যখনই তুমি বর্তমানকে আরো ভালো করতে চাও, যোগ করলেন বৃদ্ধ। যখনই তুমি বর্তমানকে অতীতের চেয়ে ভালো করতে চাও, বর্তমানকে আরো বেশি উপভোগ করতে চাও, তখনই অতীত থেকে শিক্ষা নেওয়ার সময়। যখন তুমি নিজেকে বিধ্বস্ত মনে করো কিংবা
তোমার মধ্যে অতীতের কোনো নেতিবাচক চিন্তা বর্তমানের আনন্দকে মাটি করে দেয়, তখনই সময় অতীতের দিকে তাকানোর এবং সেখান থেকে শেখার। যুবক জানতে চাইল, যখন আমি নেতিবাচক কিছু অনুভব করছি তখনই কেন শেখার ভালো সময়? বৃদ্ধ বললেন, কারণ তখন তুমি তোমার অনুভূতিকে ব্যবহার করতে পারো শেখার জন্য। তাহলে আমি কিভাবে শিখব? বৃদ্ধ বললেন, অতীত থেকে শেখার সবচেয়ে ভালো উপায় হলো নিজেকে 3টি প্রশ্ন জিজ্ঞেস করা এবং সেগুলির উত্তর আন্তরিকভাবে দেওয়া, সেই সাথে প্রকৃত অনুভূতির প্রকাশ ঘটানো। অতীতে কি ঘটেছে, আমি সেখান থেকে কি শিখেছি, এখন আমি ভিন্নভাবে কি করতে পারি? যুবক একটু চিন্তা করল এবং বলল, তার মানে আপনি অতীতে যেসব ভুল করেছেন সেগুলোর দিকে তাকাবেন। তখন আপনার অনুভূতি কেমন হয়েছিল তা বোঝার চেষ্টা করবেন। এরপর আপনি বের করবেন সেরকম পরিস্থিতিতে আপনি এখন ভিন্নভাবে কি করতে পারেন। হ্যাঁ, আর এটি করার জন্য তোমাকে নিজের প্রতি নির্দয় না হলেও চলবে। মনে রাখবে, সে সময় তুমি তোমার সর্বোত্তমটি করেছিলে, যা তুমি জানতে তার উপরেই কাজ করেছ। এখন তুমি আগের চেয়ে ভালো জানো, তাই এখন তুমি আরো ভালো করতে পারবে। যুবক বলল, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে আপনি যদি এইরকম আচরণ করেন তাহলে একই ফল পাবেন, কিন্তু যখন আপনি ভিন্ন আচরণ করবেন তখন ভিন্ন ফল পাবেন। বৃদ্ধ বললেন, হ্যাঁ, খুশির কথা হলো এই যে যত বেশি তুমি অতীত থেকে শিক্ষা নেবে তত অতীত সম্পর্কে আক্ষেপ কমবে আর তত বেশি বর্তমানে থাকতে পারবে। বৃদ্ধের কাছ থেকে চলে আসার আগে যুবক আরও কিছু তার নোটবুকে লিখে নিল। অতীতে কিছু ঘটার সময় তুমি কেমন বোধ করেছিলে তা মনে করো, সেখান থেকে মূল্যবান কিছু শেখো, সে শিক্ষা ব্যবহার করো। আজকের দিনে তোমার কাজ ও জীবনকে আরও বেশি উপভোগ করার জন্য। তুমি অতীতকে বদলাতে পারবে না, কিন্তু সেখান থেকে শিক্ষা নিতে পারো। আবার সে একই রকম পরিস্থিতি আসলে তুমি ভিন্নভাবে সেটি মোকাবিলা করতে পারো। আর এভাবে আজকের দিনে তুমি আরও বেশি সুখী ও কার্যকর হতে পারো। পরদিন তার কাজে যাওয়ার সময় যুবক বৃদ্ধের কথাগুলি চিন্তা করল। সেদিন সে পুরোপুরি বর্তমানে থাকার চেষ্টা করল এবং অতীত থেকে শেখার সুযোগের অপেক্ষায় থাকল। তার সেই সহকর্মী যখন আবার তার কাজ করতে ব্যর্থ হল, তখন যুবক ওই ব্যক্তির সাথে সরাসরি কথা বলল। প্রথমে সেই ব্যক্তি আক্ষেপ করল এবং যুবকের কথার প্রতিবাদ করতে চাইল, কিন্তু তাদের আলোচনার শেষে সে ব্যক্তি বুঝতে পারল যে যুবক তার সাথে আন্তরিকভাবেই কথা বলেছে। সে ঠিকভাবে কাজটি করার প্রয়োজনীয়তা বুঝতে পারল এবং সে জানালো যে সে এখন থেকে কাজ ঠিকমতোই করবে। অতীত থেকে সে শিখতে পেরেছে, এটি ভেবে যুবক খুশি হলো। এবার সে অতীতের চেয়ে ভিন্নভাবে কাজ করতে পেরেছে। পরের সপ্তাহে তার এই শিক্ষা বেশ কাজে দিল। সে প্রতিদিন তার কাজে আরও দক্ষ ও কার্যকর হিসেবে আবির্ভূত হলো। কর্মক্ষেত্রে অন্যদের সাথে তার সম্পর্কের উন্নতি হলো। এর ফলস্বরূপ তার বস তাকে আরও বেশি দায়িত্ব দিল এবং তাকে প্রমোশনও দিল। ব্যক্তিগত জীবনে সে সুন্দরী যুবতীর সাথে তার সাক্ষাৎ ক্রমেই বাড়তে থাকলো এবং এমন একটা পর্যায়ে চলে গেল যা উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ ছিল। কিছুদিনের জন্য ওই যুবক চমৎকার কাজ করল, কিন্তু তার কাজের চাপ ক্রমেই বাড়তে থাকলো। নূতন পদের চাহিদা অনুসারে একটার পর একটা কাজ আসতে লাগলো। সেগুলির কোনটি আগে কোনটি পরে করবে তা নিয়ে বিপদে পড়ল সে যুবক। এই কাজের চাপের মধ্যেও তার গভীর শ্বাস নেওয়ার কথা মনে হতো, আর সেটি করে বর্তমানে মনোনিবেশ করলে তার ভালো লাগত। তারপরও প্রতিদিন সকালে তার কাজের পরিমাণ বাড়তেই থাকলো। সে দৈনন্দিন কাজের তালিকা তৈরি করত না,
এবং নিশ্চিত ছিল না কোন কাজের পর কোনটি করবে, কোনটি আগে আর কোনটি বা পরে করা দরকার। সময় খুবই অল্প ভেবে সে প্রতিদিন সকালে কাজে ঝাঁপিয়ে পড়ত, একটার পর একটা কাজ করে যেত। এটা দেখে তার বস চিন্তা করতে লাগলো এই যুবককে প্রমোশন দেয়া ঠিক হয়েছে কিনা। আবার হতাশ হয়ে এবং ঠিক কি করবে বুঝতে না পেরে যুবক দেখা করতে আসলো বৃদ্ধের সাথে। এরপর চলে আসবো তৈরি করা সম্পর্কিত কিছু টুকরো কথায়। কেমন আছো জানতে চাইলেন বৃদ্ধ। যুবক অস্বস্তি নিয়ে হেসে বলল, কিছুদিন ভালোই যায়, আর কিছু খারাপ। তারপর সে তার সমস্যার কথা খুলে বলল। আমি ঠিক বুঝতে পারছি না, বলল যুবক। আমি প্রায়ই পুরোটাই বর্তমানে ডুবে যাই। আমি খুব দ্রুত কোনো কাজের মধ্যে ডুবে যেতে পারি এবং গভীর মনোযোগ সহ কাজ করতে পারি, সেজন্য অন্যরাও প্রশংসা করে। আমি অতীতের শিক্ষা নিয়ে কাজ করছি, অতীত আক্ষেপসমূহে বাস না করে। আমি যা শিখেছি তা ব্যবহার করি এবং এখন আমি ভালো করছি। তারপরেও আমি সব কাজ করে উঠতে পারছি না। মনে হয় এই চাকরিটা আমার যোগ্যতার তুলনায় অনেক বড়। বৃদ্ধ মাথা ঝাঁকালেন। এই মুহূর্তে এটি মনে হতেই পারে। এই বর্তমানে থাকার আরেকটি উপাদান আছে যা তুমি এখনো আবিষ্কার করনি। হ্যাঁ, তুমি অতীত থেকে শিখেছ এবং সেসব শিক্ষা কাজে লাগিয়ে বর্তমানকে আরো ভালো করছো। তুমি পুরোটাই বর্তমানে থাকছো, বর্তমানকে ভালোবাসছো, হাতের কাজটিতে মনোযোগ দিচ্ছ। এখন তুমি আগের চেয়ে চারপাশ সম্পর্কে অনেক সজাগ, তাই তুমি অনেক অগ্রসর হচ্ছ। তারপরও তুমি এখনো তৃতীয় উপাদানের গুরুত্ব অনুধাবন করনি, সেটি হলো ভবিষ্যৎ। যুবক বলল, কিন্তু আমি যখন ভবিষ্যতে বাস করি, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, তখন উদ্বিগ্ন হয়ে পড়ি। আমি জানি আমি যখন আমার স্বপ্নের বাড়ির কথা ভাবি, কিংবা আমার কাঙ্ক্ষিত প্রমোশনের কথা ভাবি, কিংবা আমি যে সংসার চাই তার কথা ভাবি, তখন আমি আর বর্তমানে বাস করছি না, তখন আমি হারিয়ে যাই। বৃদ্ধ বললেন, সেটি সত্য। ভবিষ্যতে বাস করা, ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করা ঠিক না, কারণ তাতে তুমি উদ্বেগ ও দুশ্চিন্তার মাঝে হারিয়ে যেতে পারো। তবে ভবিষ্যৎ তৈরি করা খুবই বিজ্ঞের কাজ। বর্তমানের চেয়ে ভবিষ্যৎ আরও ভালো করার শ্রেষ্ঠ উপায় হলো ভাগ্যের উপর ছেড়ে না দিয়ে ভবিষ্যৎকে তৈরি করতে সাহায্য করা। তুমি যদি ভাগ্যবান হয়েও থাকো, তোমার সৌভাগ্য যে কোনো সময় উধাও হতে পারে, আর সেটি তোমাকে আরও সমস্যায় ফেলতে পারে। তাই ভালো ভবিষ্যৎ পাওয়ার জন্য তুমি কেবল সৌভাগ্যের উপর নির্ভর করতে পারো না। ভবিষ্যৎ তৈরি করতে সাহায্য করা বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন, জানতে চাইল যুবক। আর এই ভবিষ্যৎ তৈরি করা কিভাবে, ঠিক কিভাবে বর্তমানে থাকার সাথে সম্পর্কিত? ঠিক আছে, আমরা সবাই ভবিষ্যতের কিছু অংশ তৈরি করতে সাহায্য করি, আমরা যদিও তা উপলব্ধি করি না, বললেন বৃদ্ধ। এটি ঠিক যে কেউই ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে না। তারপরও আমরা আজ যা বিশ্বাস করি এবং যেভাবে কাজ করি এই বর্তমানে, সেটি আগামীকালের গুরুত্বপূর্ণ অংশ তৈরি করে। ভবিষ্যৎ সম্পর্কে তোমার যদি নেতিবাচক চিন্তা থাকে, কর্মক্ষেত্রে কিংবা ব্যক্তিগত জীবনে, এবং তোমার আজকের কাজগুলি যদি নেতিবাচক হয়, সেগুলি আগামীকাল আরও খারাপ ফল দেবে। তাহলে, বলল যুবক, আমার আজকের চিন্তা ও কাজ যদি ইতিবাচক হয়, আমি আরও ভালো আগামীকাল তৈরি করতে সাহায্য করছি। হ্যাঁ, তুমি এটাতে আস্থা রাখতে পারো, বললেন বৃদ্ধ। এটি সেভাবেই কাজ করে সবার জন্য। এরপর বৃদ্ধ বললেন, যদি তুমি ভবিষ্যৎ তৈরিতে সাহায্য করতে চাও,
শুরু করো বর্তমান থেকে। আগে সমাদর করো বর্তমানে যা আছে তার, এই মুহূর্তে যা আছে তার। এরপর একটা সুন্দর ভবিষ্যৎ তোমার কাছে কেমন দেখাবে তা কল্পনা করো, আর সেটি ঘটার জন্য বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করো। এরপর সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে থাকো। তাহলে প্রথমে আমি যা করব তা হলো ভবিষ্যৎকে কল্পনার চোখে দেখা। হ্যাঁ, পুরোপুরি বিস্তৃতভাবে, যাতে এটি তোমার কাছে বাস্তব মনে হয়। এরপর একটা পরিকল্পনা তৈরি করো। এটি তোমার জন্য দিক নির্দেশক যন্ত্র, যা পথ দেখাবে, কোন দিকে যাচ্ছ তা বুঝতে পারবে এর মাধ্যমে, এবং সেই ভবিষ্যৎকে বাস্তব করতে বর্তমানে যা করা দরকার তাতে মনোযোগ দিতে সাহায্য করবে। পরিকল্পনা করা এবং সে অনুসারে প্রতিদিন কিছু কাজ করার মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে ভয় ও অনিশ্চয়তা কমে যাবে। কারণ তুমি প্রতিদিনই তোমার কাঙ্ক্ষিত ভবিষ্যতের জন্য কিছু না কিছু করছো। তুমি কাজ করছো ভবিষ্যৎ সাফল্যের জন্য। তুমি জানো তুমি কি করছো এবং কেন করছো। তুমি দেখতে পাচ্ছ তোমার এই কাজ তোমাকে নিয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত ভবিষ্যতের নিকট। তুমি এভাবে চিন্তা করতে পারো, কেউই ভবিষ্যৎ আন্দাজ করতে কিংবা নিয়ন্ত্রণ করতে পারে না। তবে তুমি যত পরিষ্কার ভবিষ্যতের চিত্র দেখতে থাকবে, যত বেশি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করবে এবং সেটি ঘটানোর জন্য আজকের দিনে কিছু করবে, তত তুমি দুশ্চিন্তামুক্ত থাকবে বর্তমান সময়। আর তত বেশি ভবিষ্যৎ তোমার কাছে জানা হয়ে যাবে। বৃদ্ধ বলে চললেন, কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবন উভয় ক্ষেত্রে ভবিষ্যৎ সম্পর্কে কল্পনা করা, পরিকল্পনা করা এবং কাজ করার অভাবই হলো সাধারণ কারণ, যার জন্য আমরা যা হতে পারতাম তা হতে পারি না। যুবক জিজ্ঞেস করল, তাহলে আমি কখন এই ভবিষ্যৎ তৈরিতে সাহায্য করব? বৃদ্ধ বললেন, বর্তমানে যা আছে তার সমাদর করার পর, বর্তমানে যা আছে তার জন্য কৃতজ্ঞ হওয়ার পর, এরপর যখনই ভবিষ্যৎকে বর্তমানের চেয়ে আরও ভালো করতে চাইবে তখন। যুবক জানতে চাইল, আর সেটি করার উত্তম উপায় হিসেবে আপনি কি জেনেছেন? ভবিষ্যৎ তৈরিতে সাহায্য করার উপায় হলো এসব প্রশ্নের উত্তর দেওয়া। এই মুহূর্তে ইতিবাচক কি আছে, আর এতে আমার অনুভূতি কেমন হচ্ছে? একটা চমৎকার ভবিষ্যৎ কেমন দেখাবে, সেটি ঘটানোর জন্য আমার পরিকল্পনা কি? সেটি যাতে ঘটে সেজন্য আজ আমি কি করছি? তুমি যে ভবিষ্যৎ চাচ্ছ সেটিকে যত বিস্তৃতভাবে আঁকতে পারবে এবং সেটি যে সম্ভব সে বিশ্বাস নিজের মধ্যে আনতে পারবে, তার জন্য পরিকল্পনা তৈরি করা ততই তোমার জন্য সহজ হবে। তোমার যখন পরিকল্পনা আছে, তুমি সেটিকে সংশোধন করতে পারো। নতুন তথ্য ও অভিজ্ঞতায় সেটিকে আরও বাস্তব করে তুলতে পারো। এই পরিকল্পনা হবে একটি জীবন্ত পরিকল্পনা, যেটিকে তুমি অনেক বাস্তবসম্মত অর্জনযোগ্য করে তুলতে পারো। গুরুত্বপূর্ণ হলো প্রতিদিনই কিছু করা। যদিও মনে হতে পারে কাজটি ছোট, তারপরও প্রতিদিন কিছু না কিছু করতে হবে সেই ভবিষ্যৎকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। যুবক লিখল, উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে কেমন হবে তা আজ থেকেই দেখা শুরু করো। একটা বাস্তবসম্মত পরিকল্পনা করো এবং সেটি ঘটানোর জন্য প্রয়োজনীয় সব কিছু করতে থাকো। যুবকের চোখে আলোর ঝিলিক খেলে গেল। এই তিনটি ধাপ আসলে খুবই কাজের। আমি যখন এর কোনোটি করি না, আমি আমার পথ হারাই। আমি সম্ভবত এমন সব বিষয়ে বেশি সময় ব্যয় করি যা কাজের না, এবং তার ফলে যা সত্যিকার কাজের সেগুলিতে কম মনোযোগ দিই। আমি এখন দেখতে চাচ্ছি কেন আমার কাছে কাজের স্তূপ জমছে, কেন নিজেকে কাজে নিমজ্জিত মনে হচ্ছে। আমি কল্পনায় ভবিষ্যৎকে দেখা,
কল্পনাকে বাস্তবায়নের জন্য পরিকল্পনা তৈরি করা এবং সেই পরিকল্পনা অনুসারে কাজ করার জন্য সময় ব্যয় করি না। বৃদ্ধ বললেন, তুমি বর্তমানে থাকার 3টি অংশকে একটি ক্যামেরার ট্রাইপড হিসেবে দেখতে পারো, যার উপর ভর করে থাকে সেই মূল্যবান ক্যামেরা। ট্রাইপডের 3টি পায়ের উপর ভর করে সেটি সাম্যাবস্থায় থাকে। এই 3টি উপাদান হল বর্তমান মুহূর্তে থাকা, অতীত থেকে শেখা এবং ভবিষ্যৎ তৈরি করতে সাহায্য করা। যে কোনো একটি পা সরিয়ে নাও, ট্রাইপড উল্টে পড়বে। 3টি পায়ের সমন্বয়ে এটি সাম্যাবস্থা বজায় রাখবে। তোমার কর্মক্ষেত্র ও জীবনের ক্ষেত্রেও তাই। তারপরও তুমি যদি বর্তমানে না থাকো, তাহলে বুঝতে পারবে না এখন কি ঘটছে। তুমি যদি অতীত থেকে না শেখো, তুমি ভবিষ্যৎ তৈরির জন্য প্রস্তুত না। আর তোমার যদি ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনাই না থাকে, তুমি তাহলে স্রোতে ভাসা পদ্মের মতো। তুমি যখন তোমার কাজ ও জীবনকে বর্তমান, অতীত এবং ভবিষ্যতের সমন্বয়ে গড়ে ওঠা ট্রাইপডে সাম্যাবস্থায় রাখো, তখন একটা পরিষ্কার চিত্র দেখতে পাও এবং তখন সামনে যাই আসুক না কেন, সেটিকে মোকাবিলা করতে পারবে আরও ভালোভাবে। বৃদ্ধ যা বললেন তার উপর চিন্তা করে যুবক কাজে ফিরল। এখন তার কাজে সে আরও বেশি উৎসাহী এবং প্রতিটি বিষয়ে স্বচ্ছতা আরও বেশি দৃশ্যমান। প্রতিদিন সকালে সে কল্পনায় দেখত সেদিন সে কি কি করতে চায় এবং সে অনুসারে সারাদিনের পরিকল্পনা তৈরি করত সে, যদিও দিনের বিষয়সমূহকে বিবেচনার জন্য প্রস্তুত থাকত। তারপর পরিকল্পনা মতো কাজ করত। এভাবেই সে সপ্তাহের ও মাসের কাজের লক্ষ্য নির্ধারণ করত। মিটিংয়ের আগে দেখে নিত সে কি কি অর্জন করতে চেয়েছে। কোনো ডেডলাইন সম্পর্কে জানলেই সেটিকে শিডিউলে যোগ করত, প্রতিটি কাজের জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে। সে তার ব্যক্তিগত জীবনেও এরকম পরিকল্পনার ব্যবহার শুরু করল। সে বিভিন্ন বিষয় ক্যালেন্ডারে নিয়ে আসলো এবং সেই অনুসারে পরিকল্পনা করল। বন্ধুদের সাথে দেখা করার সময় সে সেখানে যাওয়ার জন্য বাড়তি সময় যোগ করে নিত। বাড়িতে ও কর্মক্ষেত্রে সে কোনো কাজ শেষ মুহূর্তে করার অভ্যাস ত্যাগ করল। ভবিষ্যতের কল্পনা করে এবং তার জন্য পরিকল্পনার মাধ্যমে সে বর্তমানকে আরও ভালো করে তুলল। এখন সে অন্যদের আরও উদ্দীপিত করতে পারে এবং আরও বেশি অর্জন করতে পারে। নিজেকে এর চেয়ে বেশি সুখী আর কখনো মনে হয়নি। পুরো জীবন এখন তার নিয়ন্ত্রণে। কিছুদিনের মধ্যেই তার বস দেখতে পেল সেই যুবক কতটা কার্যকর, আর তাই তাকে আরেকটা প্রমোশন দিল। আরও গুরুত্বপূর্ণ হলো সেই যুবক তার জীবনসঙ্গীর সাথে জোট বেঁধেছে এবং একসাথে তারা তাদের সুন্দর ভবিষ্যতের পরিকল্পনা তৈরি শুরু করেছে। যুবক এখন প্রতিদিন কাজে যায় আর যা শিখেছে তা ব্যবহার করে। বর্তমানে থাকা, অতীত থেকে শেখা এবং ভবিষ্যৎ নির্মাণে সাহায্য করা, এর ফল সে পাচ্ছিল। সে তার কাজে বেশ ভালো করছিল, সহকর্মীদের শ্রদ্ধা পাচ্ছিল এবং আত্মবিশ্বাসের সাথে সে প্রতিটি কাজ করতে পারছিল। তারপর একদিন যুবক একটি বাজেট মিটিংয়ে যোগ দিল। সে জানত যে তার কোম্পানির বর্তমান পণ্যসমূহের বিক্রি অনেক কমে গেছে, অর্থনীতিতে মন্দা দেখা দিয়েছে, কিন্তু তারপরও স্বীকার করতে হবে যে তাদের প্রতিযোগীদের পণ্য ঠিকই বিক্রি হচ্ছে, কারণ তারা কম মূল্যে ভালো পণ্য দিচ্ছিল। তাই মিটিংয়ে যখন ফিনান্সের লোকজন সব কিছুতে ব্যয় কমানোর সুপারিশ করলো, তখন সে মোটেও বিস্মিত হয়নি। সব ক্ষেত্রে ব্যয় কমানোর মানে হলো সে এবং আরও অনেকে হয়তো কিছু কর্মী হারাবে। মিটিংয়ের সময় কি ঘটছে তার উপর সে পুরো মনোযোগ দিল। সে শুনতে পেল একজন বলছে ব্যাংকাররা সুপারিশ করছে যাতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট খাতের কাজ
অন্তত 1 বছরের জন্য বন্ধ রাখা হয়। এতে দ্রুত কিছু টাকা বাঁচানো যাবে। মিটিংয়ে উপস্থিত অনেকে মাথা ঝাঁকিয়ে জানালো যে প্রস্তাবটা কাজের। কিন্তু একজন নারী কথা বললেন যে তারা কেউই আসল সমস্যা সমাধানে উদ্যোগ নিচ্ছে না। যুবকের মনের মধ্যেও ঠিক এই কথাটি উকি দিচ্ছিল। তখন যুবক বলল, সম্ভবত আমাদের আসল সমস্যা হচ্ছে আমাদের প্রতিযোগীদের তুলনায় আমাদের পণ্যসমূহ তেমন ভালো নয়। আমরা যদি গবেষণা ও উন্নয়নে টাকা ব্যয় বন্ধ করি তাহলে কিছু টাকা বাঁচাতে পারবো, এটা সত্য। তবে আমরা যদি নিজেদের প্রতি বিনিয়োগ না করি এবং ভবিষ্যতের জন্য আরও উন্নত নূতন পণ্য তৈরি না করি তাহলে পুরো কোম্পানি বিপদে পড়তে পারে। এমনকি কয়েক বছরের মধ্যে ব্যবসা গুটানোর দরকার হতে পারে। তার এই মন্তব্য সেই দলের মধ্যে বেশ বড়সড় আলোচনার সূত্রপাত করল। পরের সপ্তাহে তাদের বসের কাছ থেকে সমর্থন নিয়ে সে যুবক তাদের নূতন পণ্য থেকে কাস্টমাররা কি পেতে চায় সেই বিষয়ে জেনে একটি প্রতিবেদন তৈরি করল। যখন সে সম্ভাব্য নূতন পণ্যের বর্ণনা দিতে লাগলো, সে দেখতে পেল সামনে কোম্পানির জন্য চমৎকার দিন আসছে। পরের কয়েক মাসে আরও কিছু লোক কল্পনায় সেসব পণ্য দেখতে শুরু করলো এবং সে অনুসারে ক্রেতাদের কাঙ্ক্ষিত পণ্য ডিজাইন করতে লাগলো। সবগুলি নূতন পণ্যই যে খুব ভালো তা নয়, তবে এর মধ্যে একটি পণ্য বেশ সাড়া ফেলে দিল এবং কোম্পানি দ্রুত ফুলে ফেঁপে উঠতে লাগলো। যুবক কৃতজ্ঞ বোধ করল যে সে এখন ভবিষ্যৎ নির্মাণে সাহায্য করতে শিখেছে, যেখান থেকে সে নিজে এবং তার কোম্পানি উপকৃত হয়েছে। আরও কয়েক বছর চলে গেল। সে যুবক এখন পূর্ণবয়স্ক মানুষ। সে বৃদ্ধের সাথে যোগাযোগ রেখে চলল, যিনি তাকে আর সুখী, সফল ও কার্যকর দেখে খুশি হতেন। যুবক তার কাজ ও ব্যক্তিগত জীবন উপভোগ করছিল। তারপর একদিন সে অলঙ্ঘনীয় ব্যাপারটা ঘটল। বৃদ্ধ মারা গেলেন। তার বিজ্ঞ কথা আর শোনা যাবে না। যুবক স্তব্ধ হয়ে গেল, বুঝতে পারল না কি করবে। বৃদ্ধের শেষকৃত্যে শহরের গণ্যমান্য নরনারীরা উপস্থিত হলো। বৃদ্ধ যেসব ক্লাব স্পন্সর করতেন সেসব থেকে বালক বালিকারাও আসলো। অনেকেই সে বৃদ্ধ সম্পর্কে অসাধারণ সব কথাবার্তা বলল। তিনি মানুষের জীবনকে কিভাবে বদলে দিয়েছেন সে কথা বলল অনেকেই। যুবক বসে থেকে সেসব শুনছিল আর ভাবছিল সত্যিই কি অসাধারণ মানুষ ছিলেন এই বৃদ্ধ। তার মতো কত মানুষের জীবনটাকেই না তিনি ইতিবাচকভাবে পাল্টে দিয়েছেন। যুবক ভাবল সে বৃদ্ধের মতো হতে আমি কি করতে পারি আর কিভাবে অন্যদের সাহায্য করতে পারি। উত্তর খুঁজতে খুঁজতে যুবক একদিন চলে গেল সেই পাড়ায় যেখানে বৃদ্ধ বাস করতেন, যেখানে সে বাল্যকালে অনেক সুন্দর সময় কাটিয়েছে। কয়েক বছর আগে তার পিতামাতা সেই এলাকা থেকে চলে গেছে অন্য জায়গায়, আর তাই কেবল সে বৃদ্ধকে দেখার জন্যই সে এখানে আসত। বৃদ্ধের বাসা এখন পুরো ফাঁকা। বারান্দায় বিক্রয় হবে বিজ্ঞপ্তি ঝুলছে। সে সামনের গাড়ি বারান্দায় ঝোলানো দোলনাটা দেখতে পেল। বৃদ্ধ এই দোলনায় কত না সন্ধ্যা কাটিয়েছেন। সে হেঁটে সেই গাড়ি বারান্দায় গেল এবং দোলনায় উঠে বসল। মনে হলো এই দোলনার রাশি ছিঁড়ে পড়বে। দোলনায় দুলতে দুলতে সে কেবল রশির ক্যাচ ক্যাচ আওয়াজ শুনতে পেল, আর সব শান্ত। বৃদ্ধের কাছ থেকে যা কিছু শিখেছে তার সব কিছু সম্পর্কে সে ভাবল। সে জানত যে বর্তমানকে কিভাবে উপভোগ করতে হয় তা সে আবিষ্কার করতে পেরেছে। সে এখন বেশিরভাগ সময়ই বর্তমানে থাকতে পারে, বর্তমানে যা করছে তাতে মনোযোগ দিতে পারে, আজকের জন্য যা গুরুত্বপূর্ণ তাতেও সে মনোসংযোগ করতে পারে। আর এটা যে কত কাজের সেটিও সে বুঝতে পেরেছে।
সে যা করছে তাতে যখনই মনোসংযোগ করত সে সুখী বোধ করত এবং সে আরও কার্যকর ও সফল বোধ করত নিজেকে। অতীত থেকে যা শিখেছে তা সে ব্যবহার করত বর্তমানকে আরও ভালো করার জন্য। অতীত থেকে শিক্ষা নেওয়ায় সে আগের ভুল আর করত না। সে আরও আবিষ্কার করেছে যে ইতিবাচকভাবে ভবিষ্যৎ নির্মাণে সাহায্য করলে ভবিষ্যৎ সত্যিই আরও ভালো হতে পারে। কিন্তু তারপরও তার মনে হতো সব কিছু একটা বিশেষ পরিপ্রেক্ষিতে বিবেচনা করা দরকার। বিশেষ করে এখন সে আর বৃদ্ধের উপর নির্ভর করতে পারে না। সে চোখ বন্ধ করল এবং ধীরে ধীরে দোলনায় দোল খেতে লাগল। তার পুরো মনোযোগ এখন বর্তমানে। নিজেকে প্রশান্ত মনে হলো। ধীরে ধীরে সে বৃদ্ধের উপস্থিতি টের পেতে লাগলো। এক সময় তার মনে হলো বৃদ্ধ এখন তার পাশে বসে আছে। সে যেন বৃদ্ধের কথা শুনতে পাচ্ছে। তার সাথে সব আলাপ যেন একটার পর একটা ভেসে আসছে তার কানে। আবার তার প্রজ্ঞা অনুভব করল সে। বৃদ্ধের সহমর্মিতাও অনুভব করল। সে ভেবে অবাক হলো বৃদ্ধ কেন তাকে এবং আরও অনেককে এই বিশেষ উপহার সম্পর্কে শিখতে সাহায্য করেছেন। বৃদ্ধের সময়ের দাবিদার নিশ্চয় অনেকেই ছিল। অনেক কিছুই তাকে করতে হতো সেই সময়। সেই মূল্যবান সময়কে নিজের স্বার্থসিদ্ধির কোনো কাজে না লাগিয়ে কেন তিনি ব্যয় করেছেন অন্যদের সাথে এই বিশেষ উপহার শেয়ার করার জন্য? চোখ বন্ধ রেখে পুরো মনোযোগ এই প্রশ্নে দিয়ে যুবক দোলনার সামনে পেছনে দুলতে লাগলো। ধীরে ধীরে তার সামনে উত্তরটি হাজির হতে লাগলো। বৃদ্ধ এসব করতেন কারণ তার নিজের বাইরেও জীবনের একটি উদ্দেশ্য ছিল। তার উদ্দেশ্য, যে জন্য তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতেন, ছিল যত বেশি সংখ্যক সম্ভব মানুষকে কাজে ও ব্যক্তিগত জীবনে আরও সুখী, কার্যকর ও সফল হতে সাহায্য করা। সে বৃদ্ধ যা কিছু করেছেন তা তার জীবনের উদ্দেশ্য জেনে শুনেই করেছেন। বিশেষ উপহার সম্পর্কে অন্যদের সাথে শেয়ার করা, কোম্পানির মিটিং পরিচালনা করা, পরিবার ও বন্ধুদের সাথে অবসর সময় কাটানো, যাই হোক না কেন সে বৃদ্ধ কাজ করেছেন আর জীবনযাপন করেছেন সেই উদ্দেশ্যকে মাথায় রেখে। আর এই উদ্দেশ্যই তার বর্তমান, অতীত, ভবিষ্যৎকে একসাথে গেঁথে রেখেছে এবং তার জীবনকে দিয়েছে বৃহত্তর তাৎপর্য। যুবক চোখ খুলে তাকালো। তাহলে এই সেই সুতো যা সব কিছুকে গেঁথে রেখেছে একসাথে। যুবক তার নোটপ্যাড নিল। সেখানে লিখল, বর্তমানে থাকা, অতীত থেকে শেখা এবং ভবিষ্যৎ নির্মাণে সাহায্য করাই সব নয়। যখন তুমি কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করো ও জীবনযাপন করো এবং বর্তমান, অতীত, ভবিষ্যৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ কাজ করো, তখনই সেটি অর্থপূর্ণ হয়ে ওঠে। যুবক থামল এবং যা লিখেছে তার দিকে তাকালো। ভেবে দেখল এগুলির অর্থ কি। সে বুঝল যে উদ্দেশ্য থাকা মানে কেবল কিছু করা না, কেন করছি সেটি জানা। উদ্দেশ্যের সাথে কাজ করা এবং জীবনযাপন করা বিশাল কিছু না, কিংবা জীবন পরিকল্পনাও নয়। এটি প্রাত্যহিক জীবনের ব্যবহারিক পথ। উদ্দেশ্য থাকা মানে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা এবং দেখা আপনার কাজের ফলে নিজের ও অন্যদের জন্য দিনটি কি বয়ে আনবে। তুমি কিভাবে সাড়া দেবে তা নির্ভর করবে তোমার উদ্দেশ্যের উপর। তুমি যখন সুখী হতে চাও এবং কার্যকর হতে চাও, তখন সময় হলো বর্তমানে থাকা। যখন তুমি চাও বর্তমান শ্রেয় হোক অতীতের চেয়ে, তখন সময় হলো অতীত থেকে শেখার। যখন তুমি চাও ভবিষ্যৎ আরও ভালো হোক বর্তমানের চেয়ে, তখন সময় হলো ভবিষ্যৎ নির্মাণে সাহায্য করার। যখন তুমি উদ্দেশ্য নিয়ে বাঁচো এবং কাজ করো এবং আজকের দিনে যা গুরুত্বপূর্ণ তার প্রতি সাড়া দাও,
তুমি আরও সক্ষম হয়ে ওঠো পরিচালনা করতে, ম্যানেজ করতে, সহায়তা করতে, বন্ধুত্ব করতে এবং ভালো। যুবক এখন উপলব্ধি করল তাকে ভবিষ্যৎ নির্মাণ করতে হবে এবং তার বহুদিনের বিশ্বস্ত পথপ্রদর্শককে ছাড়ায়। যুবক ভাবল সত্যি কি সে যথেষ্ট জানে? তারপর হাসল। সে জানে বৃদ্ধ এ প্রসঙ্গে কি বলতেন। তিনি জানতেন যথেষ্ট, তার ছিল যথেষ্ট, তিনি ছিলেন যথেষ্ট। আজও কেউ কেউ সে বিশেষ উপহার গ্রহণ করত অল্প বয়সে, অন্যরা গ্রহণ করত মধ্য বয়সে, কেউ কেউ বৃদ্ধ বয়সে, আর কেউ কেউ কখনোই তা পেত না। যুবক দোলনায় দোল খেতে খেতে ফেরত এলো বর্তমানে। সে তার উদ্দেশ্য খুঁজে পেয়েছে। সে আবিষ্কার করেছে সে তা অন্যদের সাথে শেয়ার করবে। তখন তার নিজেকে সুখী ও সফল মনে হলো। সাফল্য কাকে বলে তার উপর চিন্তা করে সে জেনেছে যে এটি বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম। সাফল্য হতে পারে একটি শান্তিময় জীবন, ভালো চাকরি করা, পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে আরও বেশি ভালো সময় কাটানো, চাকরিতে পদোন্নতি পাওয়া, শারীরিকভাবে আরও সবল থাকা, আরও বেশি উপার্জন করা, কিংবা কেবল অন্যদের সাহায্য করার জন্য একজন ভালো মানুষ হওয়া। বৃদ্ধ তাকে যা শিখিয়েছেন এবং সে নিজে যা উপলব্ধি করেছে তাতে সে বুঝতে পারল আরও বেশি সফল হওয়া মানে তুমি আসলে যা হওয়ার যোগ্য বেশি করে তা হওয়া। আমাদের প্রত্যেকেই নিজেদের জন্য নির্ধারণ করে দিই আরও সফল হওয়ার মানে কি। যুবক জেনেছে যে সে এমন সব টুলস সম্পর্কে জেনেছে যার ব্যবহার যে কারো কাজ ও জীবনকে প্রতিদিন উন্নত করতে পারে। এটি এত সরল সে ভাবল। বর্তমান তাকে সমৃদ্ধ করে, অতীতের শিক্ষা তাকে পথ দেখায় এবং তার নির্ধারিত লক্ষ্য ভবিষ্যতের দিকে চালিত করে। আর বর্তমানের চাহিদা পূরণ করে সে আরও বেশি কার্যকর ও সফল হতে পারে। সে এখন মনোযোগ দেয় সেসব তার জন্য গুরুত্বপূর্ণ ওই সমস্ত বিষয়ে। যত সুযোগ ও চ্যালেঞ্জ আসত সেগুলি সে দেখতে পেত, সেগুলি সে মোকাবিলা করতে পারত। সে তার সহকর্মী, পরিবার ও বন্ধু বান্ধবদের সমাদরও করতে পারত। সে আরও উপলব্ধি করেছে যে সে মানুষ বিধায় সবসময় বর্তমানে থাকতে পারবে না। সময় সময় সে হয়তো অতীত কিংবা ভবিষ্যতে চলে যেতে পারে। তবে সেরকম ঘটলে সে নিজেকে বর্তমানে ফেরার কথা স্মরণ করিয়ে দিত। সেখানে সে আরও বেশি আনন্দ ও সাফল্য পাবে। সবসময় বর্তমান তার জন্য আছে। যখন খুশি সে বর্তমানে ফিরে আসার মাধ্যমে নিজেকে উপহার দিতে পারে। সে যা কিছু শিখেছে তার একটি সারসংক্ষেপ তৈরি করতে চাইল যুবক। সে এটিকে তার ডেস্কের সামনে রাখবে যাতে প্রতিদিন এসব কথা স্মরণে থাকে। বিশেষ উপহার। এখনই তোমার কাজ ও জীবনকে উপভোগ করার জন্য বর্তমান মুহূর্তকে ব্যবহারের 3টে পদ্ধতি। প্রথমত, থাকো বর্তমানে। যখনই তুমি আরও সুখী এবং আরও কার্যকর হতে চাও, মনোযোগ দাও এই মুহূর্তের সঠিক কাজে। আজকের গুরুত্বপূর্ণ কাজটি করো। দ্বিতীয়ত, অতীত থেকে শেখো। অতীতের চেয়ে বর্তমানকে ভালো করতে চাইলে অতীতে কি ঘটেছিল তার দিকে তাকাও, সেখান থেকে মূল্যবান কিছু শেখো। আজকে কাজটি করো ভিন্নভাবে। তৃতীয়ত, ভবিষ্যৎ নির্মাণে সাহায্য করো। বর্তমানের চেয়ে ভবিষ্যৎকে ভালো দেখতে চাইলে সুন্দর ভবিষ্যৎ কেমন দেখাবে তা কল্পনা করো। সেটিকে বাস্তব রূপ দেওয়ার জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা করো। চতুর্থত, উপলব্ধি করো তোমার উদ্দেশ্যকে। তোমার কাজ ও জীবনকে কিভাবে তাৎপর্যময় করতে পারো সেই উপায় খোঁজো। এর পরের বছর যুবক যা শিখেছে তাই বারবার প্রয়োগ করল। সে দেখল সবসময় সে নিজেকে বর্তমানে ধরে রাখতে পারছে না। তবে বারবার সাফল্য সুখের জন্য বর্তমানে থাকার ফলে সে সহজেই যে কোনো সময় বর্তমানে ফেরত আসতে পারছে। বর্তমানে থাকা তার জন্য অভ্যাসে পরিণত হয়েছে। চলার পথে বিভিন্ন সময় যেসব সমস্যা সে মোকাবিলা করত সেখান থেকেও সে অনেক কিছু শিখেছে। কিন্তু বর্তমানকে ব্যবহারের এই নীতি তাকে এবং তার দিনগুলিকে
আরও ভালো করে তুলেছে। সে অনেক প্রমোশন পেয়েছে এর মধ্যে। একসময় সে তার কোম্পানির প্রধান হয়েছে, যাকে সবাই শ্রদ্ধা করে, যার প্রশংসা করে। তার সংস্পর্শে আসা মানুষজন নিজেকে আরও উজ্জীবিত মনে করে। তার উপস্থিতিতে অন্যরা ভালো বোধ করে। সে বেশিরভাগ মানুষের চেয়ে মনোযোগ সহকারে অন্যদের কথা শোনে, তাদের সমস্যা আন্দাজ করতে পারে, সমাধান করেও দিতে পারে। অন্য সবার আগে সে সমাধান খুঁজে পায়। তার ব্যক্তিগত জীবনে সে একটি ভালোবাসার সংসার গড়ে তুলেছে। তার স্ত্রী ও সন্তানরা তাকে ভালোবাসে, সেও তাদেরকে ভালোবাসে। এরকম বিচ্ছিন্নভাবে সে পরিণত হয়েছে সে বৃদ্ধে, যার প্রশংসা করত সে। বর্তমানের এই ব্যবহার সম্পর্কে যা কিছু শিখেছে তা অন্যদের সাথে শেয়ার করতে সে খুবই পছন্দ করত। সে জানত অনেকে এই গল্পের প্রশংসা করেছে, অনেকে এখান থেকে শিখেছে, আবার কেউ কেউ এখান থেকে কিছুই নেয়নি। সে উপলব্ধি করেছে কে শিখবে আর কে শিখবে না সেটি সম্পূর্ণই তাদের ব্যাপার। সে শিখবে, সে উপকৃত হবে। যে শিখবে না সে কিছুই পাবে না এখান থেকে। একদিন সকালে তার অফিসে একদল কর্মী উপস্থিত হলো। অফিসে যোগ দেওয়া নতুন কর্মীদের সে ব্যক্তিগতভাবে স্বাগত জানাতো। এক নারী কর্মী বিশেষ উপহার শিরোনামে টাঙানো ফ্রেমবন্দি কার্ডটির দিকে আঙুল তুলে জানতে চাইল, আমি কি জানতে পারি আপনি এটি ডেস্কের সামনে রেখেছেন কেন? অবশ্যই, বলল সে। এই কার্ডে যা আছে তা এক চমৎকার মানুষের কাছ থেকে শোনা, এক চমৎকার গল্পের সারমর্ম। কেমন করে আপনি কাজ ও জীবনকে উপভোগ করবেন সে সম্পর্কে এটি। এটি আপনাকে আজকের দিনে আরও সুখী, আরও কার্যকর ও আরও সফল হতে সাহায্য করবে। যখন আপনি এটি সঠিকভাবে ব্যবহার করবেন তখন এটি আপনার জীবনের উদ্দেশ্য উপলব্ধি করতেও সাহায্য করবে। আমি এটি ব্যবহার করে অনেক উপকার পেয়েছি, তাই আমি এটি আমার সামনে রাখি, যাতে এর কথা সব সময় মনে থাকে, আমি যেন ঠিকভাবে কাজ করতে পারি। দলটির অনেকেই এবার কার্ডটির দিকে তাকালো। আমি কি এটি দেখতে পারি? জানতে চাইল সে নারী কর্মী। অবশ্যই, সে তার কার্ডটি সেই নারীর হাতে দিল। নারী কর্মী সেটি মনোযোগ সহকারে পড়ল এবং অন্যদের দিল পড়তে। এভাবেই একে একে সকলের কাছে বৃদ্ধের সেই জ্ঞান হয়ে উঠল সম্পদ। শেষ হলো আমাদের অডিও বুকটি, স্পেন্সার জনসনের লেখা দ্য প্রেজেন্ট। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আরেকটি অনুরোধ, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। অডিও বুকটি শুনে আপনাদের কেমন লাগলো সেটি কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না কিন্তু।